প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য যেই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতেছি শেষ সময় এই প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ তোমার হাতে সময় আছে 1 মাস। এই 1 মাস সময় তোমাকে অবভিয়াসলি জানতে হবে যে কোন কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন তুমি যদি বিগত 3-4 বছরের কোশ্চেন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, নিজে নিজে প্র্যাকটিস করো, খুব ইজিলি বুঝতে পারবা যে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো হয়। তার মানে তুমি যখনই কোনো টপিক স্পেসিফিকভাবে রিভিশন দিতে যাবে, দেখবা যে ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে এখান থেকে কি প্রশ্নটা হয়। তো আমরা বিগত ক্লাসে হচ্ছে সেকেন্ড পেপারের কোশ্চেন বোর্ড কোশ্চেন সলভ করছি। আজকে সেই ধারাবাহিকতায় আমরা সলভ করতে যাচ্ছি ফার্স্ট পেপার। তোমরা জানো যে আমরা শুধুমাত্র কোশ্চেন সলভ করি না, আমরা সাথে সাথে প্রত্যেকটা এমসিকিউর সাথে এই এমসিকিউটা এই বছর কিভাবে আসছে এটা অ্যানালাইসিস করব। পাশাপাশি এই কোশ্চেনটা তোমাদের সময় কিভাবে আসতে পারে, কতভাবে কতটা অল্টারনেটিভ ভাবে আসতে পারে, এটা সুন্দর করে ব্যাখ্যা করে অ্যানালাইসিস করে তোমাদের একদম মানে কি বলবো, যদি বেসিক শূন্য থাকে শূন্য থেকে বুঝে দিতে পারবো। পাশাপাশি আমরা যেটা করব, প্রত্যেকটা এমসিকিউর সাথে ওই টপিকটা একসাথে রিভিশন দিয়ে দিব এবং হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা কোশ্চেন আমরা সবচেয়ে সহজ ভাষায় সবচেয়ে শর্টকাট টেকনিকে শেখাবো, ঠিক আছে? সো যারা যারা জয়েন করছি সবাইকে ওয়েলকাম, এবং চাইবো যে প্রত্যেকে একটা করে শেয়ার করে দিব এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, বিকজ ক্লাসে যদি আমরা রেসপন্স বেশি পাই সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের কি সবারই ভালো লাগে, তোমরা অনেক বেশি এনজয় করবে এবং আমরাও ক্লাস নিতে যতটা আগ্রহ নিয়ে আসি তার থেকে আরও বেশি কি আমরা ইন্সপায়ার হই। তো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড সলভ করতে যাচ্ছি। তো সবার কি অবস্থা, কেমন চলছে পড়াশোনা? শেষ সময়ে অনেক বেশি হতাশ থাকলে চলবে না, নিজের উপরে কনফিডেন্স রাখা লাগবে এবং কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ অ্যাকাউন্টিং তুমি মনে করো সবগুলো পড়ছো, ভালো কথা, বাট শেষ সময় ধরো রিভিশনটা প্রপারলি হলো না, দেখবা যে যা যা এতদিন প্র্যাকটিস করছো সব ভুলে যাচ্ছ। তো এই জন্য অবভিয়াসলি তোমাকে অনেক বেশি কি করতে হবে, যেই টপিকগুলো তোমার টার্গেট আছে এগুলো রিভিশন দিতে হবে, ঠিক আছে? অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলছো, আব্দুল আলিম রাস, তারপরে জাকিয়া সুলতানা, জেমি, ইরিন কাজী জয়েন করছে আমাদের সাথে, সজীব জয়েন করছে। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা এখনই শুরু করতে যাচ্ছি। সো ইরিন কাজী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো তোমরা একটু শেয়ার মেনশন 2টা করে দাও, ঠিক আছে? প্রত্যেকে শেয়ার মেনশন 2টা ডান করে দাও, আমি একটু দেখতে চাই, তারপরে সরাসরি ক্লাসে চলে যাব। তোমার ওই ফ্রেন্ডকে নিয়ে আসো যে হচ্ছে এই শেষ সময়ে সঠিক একটা গাইডলাইন পাচ্ছে না এবং প্রিপারেশনটা ভালোভাবে গুছাতে পারছে না, ঠিক আছে? রাইসা ইসলাম দেখছো হিসাব বিজ্ঞানে তারপরে শেয়ার করতে আসছে, তার মানে আমরা আসলে বুঝতে পারলাম যে মানবিক স্টুডেন্ট আসলে মানবিক হয়, ঠিক আছে? আর কমার্সের স্টুডেন্টরা কি হয়, কিপটে হয়, এটা কিন্তু হবে না। আমরা জানি যে কমার্সের স্টুডেন্ট অলওয়েজ কি স্মার্ট। ওকে, তো আমরা একটু প্রত্যেকে একটু রেসপন্স করি বেশি বেশি, আমরা কথা না বলে সরাসরি চলে যাব এবং তোমাদের প্রবলেমগুলো জানাবে। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ তোমাদেরকে টপিক ওয়াইজ কিছু টপিক প্র্যাকটিস করাবো, যেমন আর্থিক বিবরণী, যেটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইভেন যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী এমসিকিউ সিকিউ 2টাই প্র্যাকটিস করাবো, ঠিক আছে? আজকে আমরা বোর্ড কোশ্চেন সলভ করে আমরা সরাসরি ওটাই চলে যাব। আমরা প্রত্যেকে একটু মেনশন দেই দ্রুত, এই যে এটা কিন্তু ঠিক না, দ্রুত সবাই মেনশন দেই। সোহেল রানা জয়েন করছে আমাদের সাথে, বাকি যারা আছি দ্রুত মেনশন দেই, আমি একটু দেখতে চাই। তোমরা মেনশন দিতে থাকো, আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব। যেগুলো প্র্যাকটিস করাবো, চট্টগ্রাম বোর্ড আজকে প্র্যাকটিস করাবো। তো তোমাদের জন্য প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন এই যে সুন্দর করে আমরা সাজিয়ে রাখছি ইনশাল্লাহ। শেষ সময় তোমাদের কোনো টেনশন নাই, জাস্ট যেখানে প্রবলেম আছে একটু নোট করে রাখো, ইনশাল্লাহ সব সলভ করে দিব। আর শেষ সময় আমরা প্রত্যেকটা বোর্ডেই টাচ করার ট্রাই করব, স্পেশালি 23, 22 এবং 21 সালের কোশ্চেনগুলো, ঠিক আছে? এমসিকিউ এবং সিকিউ 2টাই দেখাই দিব। তো তোমাদের কোনো প্রবলেম হবে না, জাস্ট আমাদের উপরে ভরসা রাখো এবং একটু রেসপন্স বেশি বেশি করো, ওকে? চট্টগ্রাম বোর্ড সলভ করব, চট্টগ্রাম বোর্ড 2023, ওকে?
এই তো আমরা চলে যাচ্ছি আমাদের এই বোর্ডটার পরে তোমাদের চট্টগ্রাম বোর্ড, যারা চট্টগ্রামের বোর্ডের আসি স্পেশালি বলতে পারো যে একটা বোর্ড কোশ্চেন সলভ করলে এটা অন্য একটা বোর্ডের জন্য কিন্তু একই, আলটিমেটলি ঘুরে ফিরে দেখবে এগুলো সেমই। ঠিক আছে, ওরে আল্লাহ, এখনো কুমিল্লা। সো কুমিল্লার পরে চট্টগ্রাম, এই তো আমরা চলে আসছি চট্টগ্রাম বোর্ড। ওকে, সো আজকে আমরা সলভ করতে যাচ্ছি চট্টগ্রাম। আমরা কে কে শেয়ার করলাম? অনেকেই জয়েন করে ফেলছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো রেসপন্সটা চাই, রেসপন্স বেশি পাইলে ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা যত সময় লাগে আমরা নিব, ঠিক আছে, বাট রেসপন্স পাওয়া লাগবে। তো শুরু করা যাক। এবং প্রত্যেকেই অ্যাকাউন্টিং ক্লাস করবা, কি করতে হবে? নোট খাতা সাথে রাখতে হবে। আমি শুধুমাত্র এমসিকিউ সলভ করবো না, সাথে সাথে দেখবা যে অনেক অনেক বেশি ইনফরমেশন প্রোভাইড করবো, ঠিক আছে, এবং শর্টকাট টেকনিকে। তো সাথে সাথে সব কিছু নোট করতে হবে। এই জন্য নোট খাতা নিয়ে প্রত্যেকে রেডি আছে কিনা একটু বলি আমাকে। নোট খাতা নিয়ে সবাই হাজির? রেডি থাকলে আমরা শুরু করতে পারি। তো দেখো, শুরুতে যে কোশ্চেনটা আছে নগদ ভাট্টা, স্পেশালি নগদান বইতে দেখানো হয় কত ঘর নগদান বই পদ্ধতিতে। তো দেখো, তোমরা যারা নগদান বই পদ্ধতি অলরেডি সলভ করছো এবং হোপফুলি যে হিসাবের বইসমূহ একদম বেসিক কোশ্চেন হচ্ছে নগদান বই, এটা তোমরা প্রত্যেকেই করছো। তোমরা জানো এখানে 3টা পদ্ধতি, একটা হচ্ছে 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই এবং 3 ঘর নগদান বই। তো এই যে নগদ ভাট্টা যেটা আছে, মানে প্রাপ্ত ভাট্টা, আর হচ্ছে আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে প্রদত্ত ভাট্টা। এই প্রাপ্ত ভাট্টা এবং প্রদত্ত ভাট্টা, এই দুইটা ভাট্টা আমরা দেখাই কোথায় বলতো? 3 ঘর নগদান বই পদ্ধতিতে। এটা আমরা দেখাই হচ্ছে 3 ঘরা নগদান বই পদ্ধতিতে। 1 ঘর নগদান বই পদ্ধতিতে জাস্ট কি আসে, নগদ কত টাকা আসছে এবং নগদ কত টাকা চলে গেছে, এইটুকু দেখাই। 2 ঘর নগদান বই পদ্ধতিতে এখানে নগদও আসবে, 2 ঘর নগদান বই পদ্ধতিতে এখানে নগদও আসবে এবং ব্যাংকের হিসাবগুলো চলে আসবে। কি চলে আসবে? ব্যাংকের হিসাবগুলো চলে আসবে, ঠিক আছে। আর 3 ঘর নগদান বই পদ্ধতিতে নগদ আসবে, ব্যাংক আসবে এবং কি আসবে বলতো? বাট্টাগুলো আসবে। কি বাট্টা? নগদান বাট্টা। দ্যাটস ইট। এই হচ্ছে নগদান বইয়ের হিসাব নিকাশ এবং খেলাধুলা, ঠিক আছে। সো এটুকু প্রত্যেকে বুঝতে পারছি কিনা, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, সবচেয়ে বেশি বেশি রেসপন্স করবা, ঠিক আছে। এবং হচ্ছে তোমার যে কোনো কোশ্চেন এবং যদি হচ্ছে তোমার প্রবলেম থাকে যে কোনো টার্মে, সাথে সাথে বলবা, সাথে সাথে সলভ করে দিব। ওকে, সো অনেকে দেখি রেসপন্স করতেছে এবং এটাই দরকার। 3 আওয়ার নিলে তাইলে ফুল টাইম থাকবো। হ্যাঁ, ফুল টাইম তো শুধু থাকতে হবে, মানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হতে হবে, ঠিক আছে। আর সাথে সাথে নোট ডাউন করবা। আমি হচ্ছে এইচএসসি পাশাপাশি অ্যাডমিশন দুইটার জন্য যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, একদম কনসেপ্ট কি করবো, চুলচেরা বিশ্লেষণ করে দিব ইনশাল্লাহ। ক্লাসের পর ক্লাসই শেষ হয়ে যাবে যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। ওকে, তো প্রথমটা আমরা প্রত্যেকে ক্লিয়ার যে নগদান বই হচ্ছে 3টা, 1 ঘরা, 2 ঘরা এবং 3 ঘরা নগদান বই পদ্ধতি। এবং এই 3 ঘরা নগদান বই পদ্ধতিতে সবাই জানি যে 1 ঘরা পদ্ধতিতে শুধুমাত্র নগদ লেনদেনগুলো আসে এবং যায়, এটাই আমরা ইনক্লুড করি। পাশাপাশি 2 ঘরা পদ্ধতিতে নগদ এবং ব্যাংক দুইটা হিসাবে আমরা অন্তর্ভুক্ত করি। 3 ঘরা নগদান বই পদ্ধতিতে নগদ আসে, ব্যাংক আসে এবং কি আসে বলতো? বাট্টাগুলা আসে। দ্যাটস ইট, এইটুকুই। সবাই ক্লিয়ার তো? আর এমনিতে বাট্টার হিসাব নিকাশ যদি আমরা শিখতে যাই, সেক্ষেত্রে বাট্টাটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা, ঠিক আছে। কারবারি বাট্টা হচ্ছে আবার 2 প্রকার, একটা ক্রয় বাট্টা, একটা বিক্রয় বাট্টা। আর নগদ বাট্টা হচ্ছে কি বলতো? প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। দ্যাটস ইট, এইটুকুই। এখন দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? ভাইয়া, আমরা কেন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি? আমরা প্রত্যেকে জানি যে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে এই মিলকরণ করা। কি মিলকরণ করা বলতো? এটা হচ্ছে এই যে নগদান বইয়ের ব্যালেন্স, নগদান বইয়ের ব্যালেন্স এবং আরেকটা হচ্ছে ব্যাংক বইয়ের ব্যালেন্স। এই দুইটা বইয়ের ব্যালেন্স মিলকরণ করাটাই হচ্ছে মেইনলি আমার কি বলতো? ব্যাংক সমন্বয় বিবরণী। তার মানে কি কারণে ব্যাংকের হিসাবের গরমিল হয় বা এলোমেলো হয়, এটাকে মেইনলি আমরা আইডেন্টিফাই করে মিলকরণ করাটাই হচ্ছে মূলত ব্যাংক সমন্বয় বিবরণী। যদি এখান থেকে কোশ্চেন আসে যে ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে কি নগদান বই এবং ব্যাংক বই। কি বই বলতো? নগদান বই, আরেকটা হচ্ছে ব্যাংক বই। এই দুইটা বইয়ের ব্যালেন্সটা মিলকরণ করাই হচ্ছে মেইনলি তোমার
ব্যাংক সমন্বয় বিবরণী। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কে বলতো? এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে আমানতকারী। এবং যদি এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে, এটা হবে কি বলতো? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। ক্লিয়ার? এই প্রত্যেকটা তথ্য তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা শুধুমাত্র এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট না, এই কোশ্চেনগুলো দেখবা যে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আমি ডিটেলস শেখাবো, ঠিক আছে? যারা নতুন জয়েন করছি ভাইয়া পুরা ওয়েলকাম সবাইকে। এবং আমি রেসপন্সটা কিন্তু বেশি চাই, তোমরা কিন্তু রেসপন্স করো না। ঠিক আছে? তার মানে ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে নগদান বই এবং ব্যাংক বই এই দুইটা বইয়ের হিসাব নিকাশ কি করা বলো তো? মেইনলি মিলকরণ করা। এবং নাম্বার 2, যদি আসে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় কি অনুসারে? এটা হচ্ছে শেয়ার করলাম, হ্যাঁ তোমরা তো শেয়ার করো না। ওকে, জুমু জয়েন করছে আমাদের সাথে। ওকে, সো যারা যারা আমরা আনসার করছি যে জমার সঠিক উদ্বৃত্ত নির্ণয় করা এবং ভুল চিহ্নিত করা, ঠিক আছে? তার মানে এইটাই হচ্ছে কি আমার রাইট অ্যান্সার। তো ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে জমার সঠিক উদ্বৃত্ত নির্ণয় করা, তার মানে ব্যাংক জমার সঠিক উদ্বৃত্ত নির্ণয় করা, ভুল চিহ্নিত করা। মানে কি তোমার কি কারণে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী গড়মিল হয় এটা তুমি চিহ্নিত করো না, হ্যাঁ এটা হচ্ছে তোমার কাজ। এবং নাম্বার 3 হচ্ছে এই যে ভুলটা চিহ্নিত করে সংশোধন করা অথবা মিলকরণ করা হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। তাইলে কি আমাদের তিনটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? সবাই বুঝতে পারছি তো? নাসরিন সুলতান আমাদের সাথে জয়েন করছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সো কি অবস্থা, কেমন চলছে পড়াশোনা? দেখো তারপরেরটা দেখো 3 নম্বর কোশ্চেনটা। এখানে সুন্দর করে খেয়াল করো যে দুতরফা দাখিলা পদ্ধতির গোড়াপতন হয় কোন সালে? আমরা প্রত্যেকে জানি যে দুতরফা দাখিলা পদ্ধতি 1494 সালে কি এটার গোড়াপতন হয়, ঠিক আছে? সো এই টাইপের কোশ্চেন এগুলোকে আমাদের বলা চলে যে মুখস্থ, তাই না? যেমন লুকা পেসিলি থেকে শুরু করে, হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিলি থেকে শুরু করে এর যে বইগুলো আছে আনুষঙ্গিক যা আছে সব তোমরা জানো না। যেমন লুকা পেসিলি যে বইটা লিখছে, যেমন সুম্মারি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপোর্শনালিটা, এটা প্রত্যেকে জানি তো, তাই না? তারপর হচ্ছে যেমন লুকা পেসিউলি পুরো নাম কি, এই কোশ্চেনটা আসতে পারে। এটা হবে কি ফ্রা লুকা বার্টোলোমিও ডি পেসিউলি, ঠিক আছে? যদি আসে লুকা পেসিউলি ফুল নাম কি, এটা হচ্ছে ফ্রা লুকা বার্টোলোমিও ডি পেসিউলি, বার্টোলোমিও ডি পেসিউলি। এটা হচ্ছে লুকা পেসিউলির কি নাম বলো তো? ফুল নাম। ওকে, এটা হচ্ছে ফুল, সরি এখানে ভুল হয়েছে, OLI। আমাদের প্যাসিল বানানটা ভুল হয়েছে, যেমন প্যাসিওলি। ক্লিয়ার? লুকা প্যাসিওলি অর্থাৎ ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিলি, এটা হচ্ছে ফুল নাম। তো এগুলো একটু মনে রাখবা, ডিটেলস গুলা ইনফরমেশন যখন যেটা পড়বা একদম আনুষঙ্গিক কি করে ফেলবা, খুব ভালো করে পড়বা, ঠিক আছে? পরেরটা দেখো, খতিয়ানের টি সকে কলাম থাকে কয়টি? খুবই সহজ একটা কোশ্চেন যে টি সকে তোমাদের কলাম থাকবে কয়টি? এটা একটু দেখো, আমি একটু আমরা কুমিল্লা বোর্ডটা সলভ করতেছি, চট্টগ্রামে চলে যাই। ওকে, সো এখান থেকে আমরা শুরু করি, হ্যাঁ এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। তো দেখো ওইটা আমরা স্কিপ করলাম কারণ এটাই আমরা সলভ করবো আজকে, এটা নিয়ে আসছিলাম। তো আমরা শুরু থেকেই করি আবার, হ্যাঁ দেখো প্রথমে আছে পুঞ্জীবিত অবচয়, এটা কোন ধরনের হিসাব? তো শুরুতেই আমরা এই যে পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি, এগুলো কোন ধরনের হিসাব? তো দেখো আমরা জানি পুঞ্জীবিত অবচয় মানে হচ্ছে একসাথে অনেক বছরের অবচয় যখন জমা করা হয় একসাথে, মনে করো 2 বছর 3 বছরে, সেটাই হচ্ছে পুঞ্জীবিত অবচয়, বা এটার আরেকটা নাম হচ্ছে অবচয় সঞ্চিতি, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশন। আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে একটা বিপরীত সম্পদ। এটা কি বলতো? একটা বিপরীত সম্পদ। এখন দেখো বিপরীতের বিকল্প নাম কয়টা বলতো? 3টা। যেমন বিপরীত সম্পদ, বা এটাকে আমরা বলতে পারি প্রতি সম্পদ, ক্লিয়ার? বা এটাকে আমরা বলতে পারি কি বলতো? কন্ট্রা সম্পদ। এটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্ট্রা সম্পদ। তার মানে
একই জিনিস কিন্তু বিপরীত সম্পদ যা প্রতি সম্পদ তাই কোনটা সম্পদ সেমই। তার মানে কোশ্চেন আসতে পারে তোমার যে পুঞ্জীবিত অবচয় অথবা অবচয় সঞ্চিত এটা কোন ধরনের হিসাব, এটা হচ্ছে একটা বিপরীত সম্পদ। তো দেখো বিপরীত যা প্রতি যা কোনটা কি তাই, তার মানে অল্টারনেটিভ নামগুলো মনে রাখো। এখানে আছে দেখো কন্ট্রা সম্পদ, তার মানে কি ঘ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এখন তোমার সময় কোনটা না দিয়ে দিতে পারে প্রতি হিসাব, দিতে পারে বিপরীত হিসাব, এর জন্য অবশ্যই কি করতে হবে, এইগুলা জানা লাগবে বিকল্প নামগুলা। ভাই আমি তোমাকে বলি যে হিসাব বিজ্ঞানে তুমি দেখবা 30-এর মধ্যে 30 পাবে এমসিকিউতে, জাস্ট কি করা লাগবে জানো, প্রত্যেকটা টার্মের বিকল্প নামগুলো মনে রাখবা। আর যখন ম্যাথ সলভ করবা সূত্রটা যাতে মাথায় থাকে এবং ওই টাইপের কিছু কিছু ম্যাথ প্রতিদিনই প্র্যাকটিস করে দেখবা তোমার কাছে পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন নতুন মনে হবে না, মনে হবে যে আমি পুরাতন কোশ্চেন সলভ করতেছি। তো দেখো আমরা প্রত্যেকে এটা ক্লিয়ার কিনা যে পুঞ্জীবিত অবচয় অবচয় সঞ্চিতি হচ্ছে একটা বিপরীত সম্পদ, প্রতি সম্পদ বা কন্ট্রা সম্পদ, এবং এই সম্পদটা সবসময় কি করে বলতো একটা যে প্রকাশ করে। আর বিপরীত সম্পদ হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। আমরা জানি সম্পদ হচ্ছে ডেবিট, তাহলে বিপরীত সম্পদ কি হবে, ক্রেডিট। একদম ডিটেলস আলোচনা করতেছি, তুমি অবশ্যই কি করবা, সাথে সাথে নোট করে ফেলবা। ওকে, 2 নম্বর কোশ্চেনটা দেখো, ক্রয় জাবেদা জানা যায় যা থেকে। তার মানে আমরা জানবো এই যে ক্রয় জাবেদাটা জানা যায় যা থেকে, অর্থাৎ আমরা জানি ক্রয় জাবেদা তৈরি করা হয় ধারে ক্রয় নিয়ে, অর্থাৎ সকল প্রকার ভাইয়া ধারে ক্রয় নিয়ে আমরা ক্রয় জাবেদা তৈরি করে থাকি, ঠিক আছে। তার মানে আমরা কি জানতে পারি বলতো, ফার্স্ট অফ অল আমরা জানতে পারবো মোট ধারে ক্রয়ের পরিমাণ ক্রয় জাবেদা থেকে, এবং ধারে যদি পণ্য ক্রয় করো জাবেদা কি বলতো ক্রয় হিসাব ডেবিট, এবং আরেকটা কি হবে পক্ষ কি হবে বলতো প্রদায় হিসাব, প্রদায় হিসাব কি হবে তখন, প্রদায় হিসাব হয়ে যাবে ক্রেডিট। ক্লিয়ার, তার মানে এই ডেবিট এটা কি হবে ক্রেডিট। তার মানে আমরা মোট ধারে ক্রয়ের পরিমাণ জানতে পারি, প্রদায় হিসাবের পরিমাণ জানতে পারি, বাট মোট ক্রয়ের পরিমাণ কিন্তু জানতে পারবো না, কারণ হচ্ছে মোট ক্রয়ের মধ্যে কিন্তু তোমার নগদ ক্রয় আছে, বুঝতে পারছো, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, তার মানে প্রথমত তোমার জানতে হবে যে ক্রয় জাবেদা তৈরি করা হয় মূলত কোন ধরনের লেনদেন নিয়ে, শুধুমাত্র ধারে ক্রয় নিয়ে। তার মানে এখান থেকে আমরা ধারে ক্রয় জানতে পারবো, ধারে যদি ক্রয় করো ভাইয়া এখানে একটা হিসাব চলে আসে, কি সেটা প্রদায় হিসাব। তার মানে কি আমরা প্রদায় হিসাবটা জানতে পারবো ধারে ক্রয়ের মাধ্যমে। আর এই ধারে ক্রয়টা দেখানো হয় কোথায় বলতো, চালানে দেখানো হয়। তো পরের কোশ্চেনটা আমরা সলভ করতে যাচ্ছি 3 নাম্বার, এটা হচ্ছে রেও মিলের একটা ভুল। এই কোশ্চেনটা তোমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই কোশ্চেনটা দেখবা যে পরীক্ষার হলে গিয়ে চলে আসছে হয়তোবা, কারণ এইচএসসির বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি যদি 5 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো 4 বছরে দেখবা নীতিগত ভুল থেকে একটা কোশ্চেন চলে আসছে। তার মানে তোমাকে অবশ্যই নথিগত ভুলটা খুব ভালো করে জানা লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখন থেকে তোমাদের এইচএসসির কনসেপ্ট ক্লিয়ার, আর পাশাপাশি অ্যাডমিশনের জন্য কনসেপ্ট ক্লিয়ার, দুইটাই আমরা অ্যাডমিশনের জন্য কনসেপ্ট ক্লিয়ার দুইটাই আমরা ইউটিউবে প্লেলিস্ট আকারে প্রত্যেকটা টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলা প্রতিদিন একটা একটা করে ভিডিও আপলোড করতেছি। তো সেখান থেকে ভিডিওগুলো দেখলে হোপফুলি তোমাদের এই যে পয়েন্টগুলো আছে এগুলো প্রত্যেকটাই, যেমন তোমার রেও মিলের যে ভুলগুলা মেনলি, এছাড়া তোমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন আর্থিক বিবরণী থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, কনসেপ্ট ক্লিয়ারের, মুনাফার হারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, এগুলো সব ক্লিয়ার করতে পারবা, ঠিক আছে। এই জন্য অবভিয়াসলি রেগুলারলি তোমাদের আই এডুকেশনের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং সেখান থেকে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে দেখে নিবা, দেখলে ইনশাআল্লাহ তোমার বেসিকটা একদম কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। ওকে, তো আসো, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় এটা একটা মূলধন জাতীয় ব্যয়, এটা কি বলতো, এটা একটা মূলধন জাতীয় ব্যয়, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। ক্লিয়ার, এটা একটা মূলধন জাতীয় ব্যয়, লিখছে মজুরি হিসাবে, তার মানে মজুরিটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। তার মানে আমরা প্রত্যেকে জানি এই মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয় সেটা হচ্ছে কি নীতিগত ভুল। নীতিগত ভুলটাই হচ্ছে তোমার মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখলে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে নীতিগত ভুল। ক্লিয়ার সবাই, সবাই ক্লিয়ার। তার মানে এই যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়। এখন অনেকে বলতে পারো ভাইয়া যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় এটা কেন মূলধন জাতীয় ব্যয় হয়েছে, দেখো একটা স্থায়ী সম্পদ, মনে করো যন্ত্রপাতি হতে পারে, মেশিন হতে পারে, এই স্থায়ী সম্পদটা ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হবে, মনে করো ব্যবহার উপযোগী করতে কি লাগে, প্রথমে পরিবহন খরচ হবে, হ্যাঁ এটা বসাতে মানে যে সংস্থাপন করতে যে ব্যয়টা হবে একটা ব্যয়, একটা আছে কি বলতো
একটা হচ্ছে মজুরি ব্যয় শ্রমিকদের, এই ব্যয়গুলো কিন্তু তোমার একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে কাজে লাগতেছে। তার মানে মনে রাখতে হবে একটা স্থায়ী সম্পদ এটা ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যত খরচ হবে এই খরচগুলোকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে তোমার অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক আছে। আর এই মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখাবা সেটা হয়ে যাবে কি বলতো নীতিগত ভুল, সেটা হয়ে যাবে নীতিগত ভুল। আর এই নীতিগত ভুলটা সংগঠিত হয়ে থাকে কিসের অভাবে জানো? জ্ঞানের অভাবে। ক্লিয়ার? এটা সংগঠিত হয়ে থাকে জ্ঞানের অভাবে। বুঝতে পারছি তো? কনসেপ্ট ক্লিয়ার সবার? তানবীর ক্লিয়ার কিনা বলো? রেসপন্স কিন্তু বেশি বেশি করতে হবে, না বুঝলে বলবা, একবার না পারলে কি করব আমরা 2বার 3বার 4বার দেখবো। কথায় আছে না যে একবার না পারিলে দেখো শতবার, আমরা শতবার দেখা লাগবে না ইনশাল্লাহ, 2বার বা একবার দেখলে কি পারবো ইনশাল্লাহ। সো এই জন্য তোমাদের কি করতে হবে? বেশি বেশি রেসপন্স করতে হবে। ক্লাসের পড়া অবভিয়াসলি ক্লাসেই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওকে, তো এবার দেখো আমরা বিক্রিত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করব। এটা যেহেতু ম্যাথ, তোমরা অবশ্যই অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিবা যাতে হচ্ছে ম্যাথটা কি করতে পারো, সুন্দর করে বুঝতে পারো, ঠিক আছে? তো নাম্বার 1 শুরু করি। দেখো এখানে বের করতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়। কোশ্চেনটা যদি বড় হয়, হিসাব বিজ্ঞানে অলওয়েজ বলি কোশ্চেন যদি বড় হয় তাহলে তুমি কি করবা? প্রথমেই শেষের অংশটুকু পড়বা যে অ্যাকচুয়ালি তোমাকে কি ক্যালকুলেশন করতে বলছে। তো দেখো বলছে বিক্রিত পণ্যের ব্যয়, তো আমরা কি করব? শুরুতে প্রারম্ভিক মজুত পণ্যটা নিয়ে নিব। প্রারম্ভিক মজুত পণ্য আছে 5,500 টাকা। এই 5,500 টাকার সাথে আমরা কি করব? ক্রয়টা যোগ করব। ক্রয় আছে 15,000 টাকা, ক্রয় পরিবহন আছে 1,000, তাহলে টোটাল কত হয়? 16,000। এই 16,000 যদি আমি যোগ করে দেই তাহলে যেটা পাবো 16 আর 5 কত? 21,500। তার মানে এই যে 21,500 পেলাম, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা কি বলতো? এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ক্লিয়ার? এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা যদি সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দেই 2500 টাকা, কত টাকা? 2500 টাকা, তাহলে পেয়ে যাবো কি বলতো? বিক্রিত পণ্যের ব্যয় কত হয়? 19,000 টাকা। ক্লিয়ার? এই অপশনটা দেখবো যে তোমাদের ভুল দেওয়া আছে বোর্ড কোশ্চেনে। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? আমরা বাদ দিচ্ছি কি? সমাপনী মজুত পণ্য। ওকে, সবাই বুঝতে পারছি তো? দেখো আরেকবার একটু রিপিট করি। আমরা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কি বলতো? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে, এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যদি ক্রয়টা যোগ করে দেই, অর্থাৎ ক্রয় বলতে কৃত পণ্যের ব্যয়টা যোগ করে দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই সিকোয়েন্সটা তুমি জাস্ট মনে রাখো। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। এখন তোমাকে যদি ক্যালকুলেশন করতে বলে সমাপনী মজুত পণ্য কত, তাহলে তুমি এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে পাবে কি? সমাপনী মজুত পণ্য। সেম ভাবেই যদি তোমাকে বলে প্রারম্ভিক মজুত পণ্য কত, তুমি প্রথমেই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ক্যালকুলেশন করবা। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে ভাইয়া কৃত পণ্যের ব্যয় বাদ দিলে কি প্রারম্ভিক মজুত পণ্য পেয়ে যাবা। আবার যদি কৃত পণ্যের ব্যয় বের করতে বলে প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিলে কি কৃত পণ্যের ব্যয় পেয়ে যাবা। তার মানে এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে এটা থেকে তুমি 14টা সূত্র কি করতে পারবা? অ্যাপ্লাই করতে পারবা। এবং এই টাইপের ম্যাথ তোমার আসার পসিবিলিটি 100%। একটা কোশ্চেন এখান থেকে আসবেই, হয় বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় অথবা প্রারম্ভিক মজুত পণ্য, এই টাইপের একটা কোশ্চেন এখান থেকে আসবেই, ঠিক আছে? সো এই সিকোয়েন্সটা প্রত্যেকে লিখে নেই এবং এই সিকোয়েন্স অনুসারে প্র্যাকটিস করতে থাকো। দেখবা যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে ক্যালকুলেশন করতে বলে তুমি ইজিলি কি করতে পারতেছো? ক্যালকুলেশন করতে পারতেছো। বুঝতে পারছি সবাই? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? ওকে, সো বুঝতে পারলে আমরা পরের কোশ্চেনটা দেখব যে খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে নির্ণয়ে ভুল হলে তা কোথায় ধরা পড়ে? সিম্পল, একদম ভেরি 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 ইজি। এই কোশ্চেনটা দেখো, আমরা জানি এই খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে আমরা তৈরি করি কি বলতো? রেওয়া মিল। খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে আমরা কি তৈরি করি বলতো? রেওয়া মিল। তার মানে যদি খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা ধরা পড়বে কোথায়? এটা অবভিয়াসলি ধরা পড়বে রেওয়া মিলে। কোথায় ধরা পড়বে? রেওয়া মিলে। এটা কোথায় ধরা পড়বে বলতো? রেওয়া মিলে। সৌরভী শেখ বলছো যে স্যার আমি এইচএসসি 24, স্যার আমরা ঠিক এরকম নিয়মের এমসিকিউ পড়ছি। কোথায় পড়ছো? আচ্ছা, মিম জান্নাত আনসার করছি, বাকি যারা আছে এরা কি আনসার করি না কেন? পারতেছি না নাকি? না পারলে কিন্তু হবে না, পারতে হবে। সো তোমার এখানে টেনশন নাই, তুমি যদি প্রবলেম হয় সাথে সাথে কি করতে পারবা? ভাইয়ের কাছ থেকে
সলভ করে নিতে পারবা। কোনো প্রবলেম আছে, তুমি জাস্ট কি করবা, রেসপন্স করো, চেষ্টা করতে থাকো, দ্যাটস ইট, এটাই তোমার কাজ। মায়া আক্তার আমাদের সাথে জয়েন করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কোন বোর্ড বেশি করে প্র্যাকটিস করব, 22-21? হানিয়া মির্জা, স্যার আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে অ্যাট লিস্ট 21, 22 এবং 23, 3 বছরের বোর্ড তো সলভ করবাই, পারলে আরও 2 বছর এটা সলভ করো। বাট বোর্ড কোশ্চেন দেখবে যে অনেক ইজি, ঠিক আছে? আর আমরা তো বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি, পাশাপাশি শেষে তোমাদের জন্য ম্যারাথন ক্লাস থাকবে, কোনো প্রবলেম নাই, জাস্ট ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? ক্লাসে মনোযোগ দাও। তার মানে যদি খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হয় সেটা ধরা পড়বে রেওমিলে, কারণ আমরা জানি রেওমিলের কাজ হচ্ছে হিসাবের কি বলতো, গাণিতিক শুদ্ধতা যাচাই। তার মানে রেওমিলের কাজই হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। ক্লিয়ার? রেওমিলের কাজ কি বলতো, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। তার মানে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় যদি ভুল হয়ে যায় ভাইয়া, এই ভুলটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবা কোথায় গিয়ে, রেওমিলে গিয়ে। বুঝতে পারছি সবাই? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? এই যে মায়া আক্তার তার মাসুম আক্তারকে মেনশন দিছে, এই যে এটাই হচ্ছে কি বন্ধুত্ব, অর্থাৎ প্রকৃত বন্ধুত্বের পরিচয়, এবং তোমাদের সবারই উচিত মেনশন করে দেওয়া, ঠিক আছে? সবাই একটু দেই। একা একা ক্লাস কেন করবা স্বার্থপরের মতো? অবভিয়াসলি বন্ধুদেরকে নিয়েও ক্লাস করি, কারণ তোমার তো লস নাই, ঠিক আছে? শেখাবে কষ্ট করে ভাইয়া। ওকে, সো নিয়ে আসি, ক্লাসে নিয়ে আসি বন্ধু বান্ধব যারা আছে সবাইকে। ওকে, পরের কোশ্চেনটা দেখো, অনিঃশেষিত ব্যয়টা কি? অর্থাৎ যে ব্যয়টা এখনো নিঃশেষিত হয়নি, অর্থাৎ আমরা জানি যে অগ্রিম ব্যয়, এটা বলতে পারি যে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় হচ্ছে কি আমাদের একটা সম্পদ। তার মানে যদি ব্যয়টা নিঃশেষ হয়ে যেত তাহলে এটা কি খরচ হয়ে যেত, যেহেতু এটা নিঃশেষ হয় নাই তার মানে এটা হচ্ছে কি আমার একটা সম্পদ, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো তো? মিম জান্নাত মেনশন দিছি, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে হানিয়া মির্জা, তুমিও মেনশন দিয়ে দাও। বাকি যারা আছে অনেকে আমরা জানি না, বাট হচ্ছে আমরা কয়েকদিন পরে তোমাদেরকে রেগুলারলি একটা রুটিন দিয়ে দিব যে আমরা সপ্তাহে 3 দিন একটানা কি করব, অ্যাকাউন্টিং ক্লাস রাখবো, যাতে তোমরা একদম সহজে বুঝতে পারো যে এই 3 দিন কি হয়, অ্যাকাউন্টিং ক্লাস হয়। সো এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ওকে, তারপর আমরা চলে যাব পরের কোশ্চেনটায়। দেখি এই কোশ্চেনটা কে কে আনসার করতে পারি। এবার হচ্ছে আমরা একটা উদ্দীপক পড়ব, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি, কারণ ব্যাংক সমানুপাতিক কোশ্চেন কি করে আমাদের মাথার উপর দিয়ে যায়, তাই না? মাথার উপর দিয়ে যায় না? সো আমরা ব্যাংক সমানুপাতিক বিবরণীর নগদান বই এবং ব্যাংক বই, দুইটা বই অনুসারে কি করব, এখন ম্যাথ সলভ করতে যাচ্ছি। সো সবাই মনোযোগ দেই, এবং হচ্ছে যারা যারা পারি তারা ঝটপট করে আনসারটা দিয়ে দিই, দেখি হচ্ছে কে কে পারি আনসার করতে, তারা একটু ঝটপট আনসারটা করে দেই। যারা না পারি তারা হচ্ছে কি করবো জানো, তারা হচ্ছে মনোযোগ দিব, বিকজ ভাইয়া তোমাদের কি করে দিবে, সলভ করে দিবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে আমি এটা তোমাদের এমন একটা ট্রিক্স দিব, এমন একটা ট্রিক্সের মাধ্যমে শেখাবো যা তুমি এর আগে কখনোই শেখো নাই, এবং এই ট্রিক্সটা একবার ধরতে পারলে ব্যাংক সমানুপাতিক তোমার জীবনও প্রবলেম হবে না। তুমি কি করতে পারো জানো, 100% কনফিডেন্স নিয়ে ব্যাংক সমানুপাতিক ম্যাথ আনসার করতে পারবা। তো আমরা ব্যাংক সমানুপাতিকতে দুইটা বই অনুসারে টাকা দেওয়া থাকে, এবং নগদান বই অনুসারে দেওয়া থাকে একটা দেওয়া থাকে কি বলতো, ব্যাংক বই বা পাস বই অনুসারে। আমরা দুইটা ম্যাথ একসাথে শিখবো ইনশাল্লাহ। এটা শিখে গেলে আর পরবর্তীতে আমাদের প্রবলেম হবে না। তো দেখো, পাস বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত কত, টাকা দেওয়া আছে কি নগদান বই অনুসারে। তো নগদান বই অনুসারে টাকা যদি দেওয়া থাকে তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে একটা, সেটা হচ্ছে যদি নগদান বই অনুসারে টাকা দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র হচ্ছে A মাইনাস বি প্লাস, ঠিক আছে? নগদান বই অনুসারে টাকা যদি দেওয়া থাকে তাহলে সূত্রটা হচ্ছে A মাইনাস এবং বি প্লাস। এখন অনেকের কোশ্চেন হতে পারে ভাই এটা দ্বারা কি বোঝায়, এখন এটা ক্লিয়ার করতেছি, এটা একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে A মাইনাস দ্বারা বোঝাচ্ছে আমানতকারী যা করবে, অর্থাৎ আমানতকারী যা করবে তুমি তার বিপরীত করবা। আমানতকারী যদি কোনো অ্যান্টি কাজ করে যোগ, তুমি করবা বিয়োগ। আমানতকারী যদি বিয়োগ করে তুমি করবে কি যোগ। আর বি প্লাস মানে বি দ্বারা বোঝাচ্ছে ব্যাংক, বি দ্বারা পজিটিভ বোঝাচ্ছে, অর্থাৎ ব্যাংক যদি কোনো কাজ করে, ব্যাংক যদি কোনো অ্যান্টির কাজ করে যোগ করে তুমি যোগ করবা, ব্যাংক বিয়োগ করলে কি তুমিও বিয়োগ করবা। তাহলে দেখো নগদান অনুসারে টাকা দেওয়া আছে 30,400, কত টাকা, 30,400 টাকা। ক্লিয়ার? এখন আমরা পরেরটা একটু পড়ি,
যে চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি 7,400 টাকা, তার মানে এটা হচ্ছে একটা বকেয়া চেক। এটা কি বলতো, একটা বকেয়া চেক বা অপরিশোধিত চেক। এখানে কাজ কে করছে, আমানতকারী কি করছে, বিয়োগ করছে। কারণ চেক পরিশোধ অপরিশোধিত চেকটার ক্ষেত্রে পাওনাদারকে টাকা পরিশোধ করে, তার মানে ভাইয়া পাওনাদারকে যদি টাকা পরিশোধ করে টাকা কি কমে যাবে না? আমার ফর্মুলা কি বলে যে যদি কোনো কাজ আমানতকারী করে, যদি আমানতকারী বিয়োগ করে আমি কি করব, যোগ করব। তার মানে বকেয়া চেক আমানতকারী তার নগদান বই থেকে টাকা মাইনাস করে দিয়েছে, তুমি কি করবা, যোগ করবা। তাহলে কত, 7,400 টাকা আমরা যোগ করে দিলাম। পরেরটা দেখো যে ব্যাংক লভ্যাংশ আদায় করছে, এখানে কাজ কে করছে, ব্যাংক যেহেতু লভ্যাংশ আদায় করছে, ব্যাংক কাজ করছে এবং লভ্যাংশ আদায় করলে স্বাভাবিকভাবে টাকা কি করবে, যোগ করবে এবং যোগ করছে। তার মানে সে কি করছে, যোগ করছে। আমার ফর্মুলা কি বলে, ব্যাংক যদি যোগ করে আমিও কি করব, যোগ করবো। অর্থাৎ ব্যাংক যা করবে আমি তাই করব। তার মানে 6,600 টাকা এখানে ব্যাংক কি করছে, যোগ করছে, তুমি কি করবা, যোগ করবা। কারণ আমার ফর্মুলা বলে বি পজিটিভ, অর্থাৎ ব্যাংক যা করবে আমি তাই করব। সর্বশেষ আন্টিটা দেখো, ব্যাংক চার্জ ধার্য করছে 2,000 টাকা, তার মানে এখানেও কাজ করছে কে, ব্যাংক। যেহেতু চার্জ ধার্য করছে তার মানে কি ব্যাংক তার ব্যাংক বই থেকে টাকা মাইনাস করছে। আমার ফর্মুলা কি বলে, বি প্লাস, তার মানে ব্যাংক যা করবে আমি তাই করব। তাহলে এই 2,000 টাকা আমি কি করব, মাইনাস করব। মাইনাস করলে আমি ব্যাংক বই অনুসারে টাকা পেয়ে যাব 42,400 টাকা। ঠিক আছে, 42,400 টাকা, এটা আমরা ব্যাংক বই অনুসারে টাকা পাবো। নগদান বই অনুসারে দেওয়া আছে, আমরা ব্যাংক বই বা পাস বই অনুসারে টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, ব্যাংক বই বা পাস বই অনুসারে কি আমরা টাকা পেয়ে গেলাম, বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে আমরা ব্যাংক বই বা পাস বই অনুসারে টাকাটা পেয়ে গেলাম। ওকে, সো মুন্নি হচ্ছে আনসার করছি, তারপরে আলবি আনসার করছি, তামিম আনসার করছি, থ্যাংক ইউ সো মাচ। এবং এই ফর্মুলাটি একটু মনে রাখবা, এ মাইনাস বি প্লাস। নগদান বইটা যদি আমরা মনে রাখতে পারি, ব্যাংক বইটা এমনিতে আমাদের হয়ে যাবে। কারণ কি জানো, কারণ নগদান বই অনুসারে এ মাইনাস বি প্লাস, তাহলে ব্যাংক বই অনুসারে কি হবে, হবে কি বলতো, এ প্লাস বি মাইনাস, এইটুকুই। তাহলে এটা যদি সবাই ক্লিয়ার হয়, আমরা এবার সলভ করতে যাব কোনটা বলতো, সলভ করতে যাব ব্যাংক বই অনুসারে টাকা দেওয়া আছে এমন একটা ম্যাথ। ঠিক আছে, তো এই ম্যাথটাই দেখো বলছে তোমাকে যে এটা যদি পাস বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকে, এখন বলছে যদি পাস বই অনুসারে মানে ব্যাংক বই অনুসারে টাকা দেওয়া থাকে, তাহলে নগদান বইয়ের অনুযায়ী উদ্বৃত্ত কত টাকা হবে। তার মানে পাস বই অনুসারে টাকা দেওয়া কত, 25,000। এখন আমাদের অবভিয়াসলি ইনফরমেশনগুলো দেখা লাগবে, তা না হলে তো ম্যাথ সলভ করতে পারবো না। এই জন্য আমরা চলে যাব, তোমরা একটু মনে রাখো যে পাস বই অনুসারে টাকা দেওয়া আছে কত, পাস বই অনুসারে টাকা দেওয়া 25,000 টাকা। এটা একটু মনে রাখো, আমরা চলে যাই তাহলে ওই কোশ্চেনটার উদ্দীপকে, তাহলে আমরা বের করতে পারবো। এটা কিন্তু আমরা সলভ করতেছি 8 নাম্বারটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে এবার টাকা দেওয়া আছে কি অনুসারে, ব্যাংক বই অনুসারে। কোন বই অনুসারে, ব্যাংক বই অনুসারে টাকা দেওয়া। কি বই অনুসারে, ব্যাংক বই। একটু দেখি, তোমাদের একটু দেখাই, এই যে একটু দেখাই ভালো করে, পাস বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, তার মানে কি পাস বই। এই পাস বইয়ের আরেকটা নামে হচ্ছে কি বলতো, ব্যাংক বই। পাস বইয়ের আরেকটা নামে কি, ব্যাংক বই। ঠিক আছে, তার মানে পাস বই অনুসারে টাকা দেওয়া 25,000 টাকা। পাস বই অনুসারে টাকা দেওয়া কত, 25। তো পাস বই অনুসারে টাকা দেওয়া আছে, এবার আমরা বের করবো কি, ব্যাংক নগদান বই অনুসারে পাস বই অনুসারে টাকা কত, 25,000। ক্লিয়ার? এখন দেখো প্রথমটা আছে কিন্তু ইস্যুকৃত চেক। এবার যেহেতু হচ্ছে পাস বই অনুসারে টাকা দাও, তাহলে আমার ফর্মুলা হবে এ প্লাস বি মাইনাস, জাস্ট একটু চেঞ্জ হয়ে গেল। এখন এটা দ্বারা বোঝাচ্ছে আমানতকারী যা করবে তুমি তাই করবা, এবং বি মাইনাস দ্বারা বোঝাচ্ছে ব্যাংক যা করবে তার বিপরীত করবা। দ্যাটস ইট, এইটুকুই তোমার কাজ। তাহলে খেয়াল করো, পাস বই অনুসারে টাকা দেওয়া 25,000 টাকা। প্রথম অ্যান্টিটা হচ্ছে বকেয়া চেক। এই বকেয়া চেকের ক্ষেত্রে কাজ কে করে এটা আমরা ক্লিয়ার করলাম, যেখানে কাজ করছে কে, আমানতকারী। কি করছে, যেহেতু একটা বকেয়া চেক, এখানে আমানতকারী পাওনাদারকে টাকা পরিশোধ করে দিছে, পরিশোধ করে দিয়ে তার নগদান বইতে ঠিকই লিপিবদ্ধ করছে, কিন্তু ব্যাংক কোনো কাজ করে নাই। তার মানে এটা হচ্ছে একটা বকেয়া চেক। তো যেহেতু হচ্ছে 7,400 টাকার কাজ আমানতকারী বিয়োগ করে দিছে, আমিও বিয়োগ করব, কারণ ফর্মুলা কি বলে, আমানতকারী যা করবে আমি তাই করব এবার। ঠিক আছে, 7,400 টাকা আমি কি করব, মাইনাস করব। পরেরটা দেখো, ব্যাংক লভ্যাংশ আদায় করছে 6,600 টাকা। এবার এখানে কাজ কে করছে, ব্যাংক। সেম জিনিসই কিন্তু এবার আমরা জাস্ট বিপরীত করব, ব্যাংক কাজ করছে। এখন ব্যাংক লভ্যাংশ আদায় করলে টাকা বাড়বে না কমবে, অবভিয়াসলি বাড়বে, তাহলে যোগ করছে ব্যাংক। আমার ফর্মুলা কি বলে, বি মাইনাস। ভাইজানরা বি মাইনাস দ্বারা কি বোঝায়, যে ব্যাংক যা করবে তার বিপরীত। তাহলে আপনাকে কি করতে হবে, ব্যাংক যেহেতু যোগ করছে আপনি কি করবেন, বিয়োগ করবেন। 6,600 টাকা করে দিলাম। সর্বশেষটা দেখো, ব্যাংক চার্জ কর্তন করছে, অর্থাৎ ব্যাংক কি করছে, এবারও কাজ করছে ব্যাংক, যেহেতু চার্জ ধার্য করছে তার মানে ব্যাংকের টাকা কমে গেছে।
ফর্মুলা কি বলে, ব্যাংক যা করবে তার বিপরীত। ব্যাংক যেহেতু বিয়োগ করছে, তুমি কি করবা, যোগ করবা। কত টাকা, 2000 টাকা। ক্লিয়ার? যদি যোগ করে দিই তাহলে আমার 13,000 টাকা হবে। এটা হচ্ছে নগদান বই অনুসারে। ওকে, এটা হচ্ছে নগদান বই অনুসারে। বুঝতে পারছি সবাই? একদম সিম্পল। দুইটা আমরা শিখে ফেললাম। একটা হচ্ছে গিয়ে কি বলতো, একটা হচ্ছে নগদান অনুসারে টাকা দেওয়া থাকলে কোন ফর্মুলা ইউজ করবা, আরেকটা হচ্ছে ব্যাংক বই বা পাস বইয়ের সাথে টাকা দেওয়া থাকলে কোন ফর্মুলা ইউজ করবা। এই ম্যাথটা পারলে সিকিউ তোমার জন্য কি জাস্ট পানি, কারণ এইগুলো থেকে কি সিকিউ আসতেছে, একই সিকিউ। ঠিক আছে, জাস্ট তুমি কি করবা, এইগুলো যদি ধরতে পারো কোশ্চেনে বসাই ফেলবা, যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ। পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের মানে আনসার শিটে তুমি জাস্ট বসাবে, দেখবে তোমার সময় লাগতেছে সর্বোচ্চ একটা ব্যাংক সমাধান করতে 5 থেকে 6 মিনিট, এর বেশি সময় লাগবে না। ঠিক আছে, সো সবাই বুঝতে পারছি। এই দুইটা ফর্মুলা যে যে ধরতে পারবেন আর মনোযোগ দিয়ে একবার করে হলেও আমি যা যা বলছি এটা মাথায় ক্যাপচার করার ট্রাই করছেন, হোপফুলি এই কোশ্চেন দুইটা, মানে এই কোশ্চেন বলতে ব্যাংক সমাধান ইনশাল্লাহ একতরফা মানে এক ঘরা যেটা বা এক ঘরার যেটা ব্যাংক সমানের বিবরণী, এটা তোমাদের আর কোনোদিনও প্রবলেম হবে না। যেটা আধুনিক জের পদ্ধতি, এটাই হচ্ছে আমরা আবারও শিখবো আরেকটা ম্যাথে। বাট এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি একক জের পদ্ধতি। ঠিক আছে, এটা হচ্ছে কি একক জের পদ্ধতি। ওকে, তাহলে দেখো 8 নম্বরে কি, ক নম্বরটা কারেক্ট আনসার হবে। আমরা ব্যাংক বই একটা, আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে নগদান বই, দুইটাই শিখলাম। তো সবাই বুঝতে পারছি, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো। মাশরুফা ইসলাম, আলবি, তারপর হচ্ছে তামিম, জাকিয়া সুলতানা, জিমি, মিম জান্নাত। এই যে দেখো মিম জান্নাত, তার মানে হচ্ছে তুমি কি করো না, ফাঁকি দাও। পড়াশোনা করলে মনোযোগ দিয়ে করতে হবে। পরের কোশ্চেনটা দেখো যে হিসাবকাল শেষে সমাপনী দাখিলা কোন হিসাবকে বন্ধ করা হয়। তার মানে সমাপনী দাখিলার মাধ্যমে তুমি কোন হিসাবটা বন্ধ করে দিবা। আমরা জানি এই সমাপনী দাখিলার মাধ্যমে সকল প্রকার নামিক, দেখো আমি তোমাদেরকে এটা পুরোটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, এখান থেকে একটা কোশ্চেন কমন পেয়ে যাওয়া। এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা বন্ধ করে দেই বা হিসাবের যে শূন্য করে দেই, বন্ধ করে দেই, অথবা যে শূন্য করে দেই, যে শূন্য করে দেই সকল প্রকার অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবের। কোনগুলোর বলো তো, অস্থায়ী নামিক বা অবাস্তব। অস্থায়ী বিকল্প নাম লিখে দিচ্ছি সব, অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব একদম ডিটেলস লিখে দিচ্ছি, অস্থায়ী অবাস্তব নামিক। এখন বলতে পারো ভাইয়া এই অস্থায়ী অবাস্তব এবং নামিক হিসাব কোনগুলা, এটা হচ্ছে সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ, এগুলো হচ্ছে তোমার নামিক হিসাব। এগুলো হচ্ছে কি নামিক হিসাব, এইগুলাই আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেই। ডিটেলস সুন্দর করে নোট করো, আমি একদম ডিটেলসটা বলে দিতেছি তোমাদেরকে। সেটা হচ্ছে নাম্বার 1, কোশ্চেন আসতে পারে যে সমাপনী দাখিলার মূল উদ্দেশ্যটা কি, অর্থাৎ সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রির মেইন পারপাসটা কি। ফার্স্ট অফ অল সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে তোমার নামিক হিসাব, অস্থায়ী হিসাব, অবাস্তব হিসাবের জের কি করা, শূন্য করা, অর্থাৎ এই হিসাবের জেরগুলো কি করা দেওয়া, ভ্যানিশ করে দেওয়া। এটা হচ্ছে সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য। নাম্বার 2, কোশ্চেন আসতে পারে নিচের কোনটি, কি আসতে পারে, নিচের কোনটি ভাইয়া সমাপনী দাখিলার এন্ট্রি, অথবা আসতে পারে নিচের কোনটি সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। তাহলে তুমি দিবা কি, এই অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব। এখন কোশ্চেনটা আবারও আসতে পারে নিচের কোনটি সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়, সেখানে ধরো সরাসরি লেখা নাই অস্থায়ী হিসাব, লেখা আছে আয়, ব্যয় এবং উত্তোলন। এইগুলা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয় এবং উত্তোলন বা লভ্যাংশ, এইগুলো হচ্ছে কি নামিক হিসাব। আর এই হিসাবগুলো আসলেই সেগুলোকে তোমরা বন্ধ করে দিবে। তার মানে এই যে দেখো এখানে সম্পদ একটা স্থায়ী হিসাব, দায় একটা স্থায়ী হিসাব, মালিকানা সত্ত্ব একটা স্থায়ী হিসাব। ঘ নম্বরে যেটা আছে রাজস্ব হিসাব, এই রাজস্ব হিসাবের আরেকটা নাম কি বলতো, আয় হিসাব। তার মানে এটা কি একটা নামিক হিসাব, এটাই কি তোমরা বন্ধ করে দিবা। ঠিক আছে, কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে। আমরা কি কেউই পারিনি অ্যান্সার করতে। তার মানে এই যে আমরা 2 মিনিট আলোচনা করলাম, 2 মিনিটে সমাপনী দাখিলার এ টু জেড ক্লিয়ার করলাম। যেই ব্যক্তি এখানে যারা ক্লাস করতেছো, যে নোট করে ফেলছো, মনে করো আইসিসিতে কি 2 মার্ক কনফার্ম। ঠিক আছে, 2 মার্ক কনফার্ম। ওকে, রাজস্ব হিসাব হচ্ছে কি আয় হিসাব। ঠিক আছে, রাজস্বের আরেকটা নাম কি আয়। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছি।
তারপর আমরা এবার কি করব, একটা অবচয় করব, দেখি এখানে কি বলছে, অবচয়টা ক্যালকুলেশন করব। তো দেখো এখানে 2022 সালের অবচয়ের পরিমাণ কত এটা ক্যালকুলেশন করতে বলছে। এখানে মেথড দেওয়া আছে কি ক্রমহ্রাসমান। একটা বিষয় ক্লিয়ার করে দেই, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তোমার ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি করা হয় না, ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। ক্লিয়ার, ভগ্নাবশেষ মূল্যটা বিবেচনা করা হয় না। এখন দেখো এই যে যদি এই কোশ্চেনটা আসতে পারে যে নিচের কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, তুমি দিবি কি বলো তো, তুমি দিয়ে ফেলবা যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। এখন আসো, শুরুতে একটা মেশিন ক্রয় করছে কত টাকা, 1,90,000 টাকা। তার মানে একটা মেশিন আছে 1,90,000 টাকা, আমি লিখে ফেললাম, ভালো কথা। এবার দেখো মেশিনটি সংস্থাপন ব্যয় 10,000 টাকা। একটু আগে ক্লিয়ার করছি তোমাদেরকে যে একটা স্থায়ী সম্পদ, এটা ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যত খরচ হবে এই খরচগুলোকে তোমার কি করতে হবে, মেশিন হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে অথবা স্থায়ী সম্পদ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে এই 2 লাখ টাকা হচ্ছে আমার মেশিনের মূল্য, এটার উপর আমার কি করতে হবে, অবচয়ের হার বের করতে, অবচয়ের পরিমাণ বের করতে হবে। দেখো দেওয়া আছে অবচয়ের হার 10%, 10% করলে একটা শূন্য কেটে দাও, কত হয়, 20,000 টাকা। তার মানে অবচয় কত হলো, 20,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ারলি স্পষ্টভাবে 100% ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন। আপনারা হচ্ছে যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন অনেক কিছু শিখতে পারবেন। কারণ হচ্ছে আমি প্রতিটা এমসিকিউর সাথে এটার সাথে যত তথ্য আছে সব কিছু তোমাকে শেখানোর চেষ্টা করতেছি, ইভেন সবচেয়ে 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 সহজ ভাষায়। তুমি যদি আমার অ্যাকাউন্টিং ক্লাসগুলো করো তোমার কাছে মনে হবে অ্যাকাউন্টিং সাবজেক্টটাই কি সবচেয়ে বেশি সহজ। ঠিক আছে, এটা ম্যাথ হোক এমসিকিউ হোক, উইদাউট ক্যালকুলেটর ছাড়া আমরা কি করতে পারবো, ম্যাথগুলা সলভ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তো দেখো তারপরেরটা হচ্ছে 3 বছর পর মেশিনটির পুস্তক মূল্য কত হবে, অর্থাৎ 3 বছর পর মেশিনটির পুস্তক মূল্য অথবা বই মূল্য কত হবে এটা ক্যালকুলেশন করতে হবে। এই পুস্তক মূল্যের আরেকটা নাম হচ্ছে কি বলতো, আরেকটা নাম হচ্ছে বই মূল্য। এটা কত হবে এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, বুঝতে পারছো। তাহলে আমরা 11 নম্বর কোশ্চেনটা এখন সলভ করে আসব। তো দেখো যেহেতু 3 বছর পর বলছে, আমরা শুরুতেই দেখো আমার মেশিনের মূল্য কত ছিল, 2 লাখ টাকা, অবচয়ের হার 10%, তাহলে অবচয় কত হয়, 20,000। এটা হচ্ছে অবচয়। ক্লিয়ার, তো আমরা যেহেতু পুস্তক মূল্য বের করতে বলছে, পুস্তক মূল্যের আরেকটা নাম হচ্ছে বই মূল্য। তো দেখো এই যে ক্রয় মূল্য, এটা থেকে যদি আমি অবচয়টা বাদ দেই আমার টাকা থাকে কত, 1,80,000। এই 1,80,000 টাকা হচ্ছে আমার কি বই মূল্য। দ্বিতীয় বছরে গিয়ে এই 1,80,000 টাকার উপরে তোমার কি করতে হবে, 10% অবচয় ধার্য করতে হবে, কত হয়, 18,000 টাকা। ক্লিয়ার, এখন 1,80,000 থেকে 18 বাদ দিলে কত হয় বলো তো, 1,62,000 মেবি, তাই না, 1,62,000। আমরা একটু দেখব, তাহলে দ্বিতীয় বছরের বই মূল্য হয় 1,62,000 টাকা। এখন দেখো এই তৃতীয় বছরে গিয়ে 1,62,000 টাকার 10% বের করে এইভাবেই বের করতে থাকবা, করলে আমার কত হয়, 16,200। তার মানে 16,200 টাকা, এটা হচ্ছে আমার অবচয়। এখন দেখো ক্রয় মূল্য 1,62,000 থেকে তুমি অবচয়টা বাদ দিয়ে দাও, ক্রয় মূল্য 1,62,000 থেকে 1,62,000 থেকে বাদ দিয়ে দাও 16,200, কত, 16,200। তার মানে 1,45,000, 1,45,800। ক্লিয়ার, 1,45,800 এটা হচ্ছে কি বই মূল্য। তাহলে আমাকে বলছে যে তৃতীয় বছর শেষে বই মূল্য কত, সিম্পল দেখো এই যে তৃতীয় বছর শেষে বই মূল্যটা দাঁড়াইছে 1,45,800 টাকা। যদি তোমাকে বলতো তৃতীয় বছর শেষে অবচয় কত, 16,200 টাকা, তো এটা সর্বোচ্চ প্রথম বছরে বের করতে বলতে পারে এবং 2 বছর বা 3 বছর পর্যন্ত যাবে, এর বেশি যাবে না। একই সিকোয়েন্সে তুমি কি করতে পারো, এগুলা ক্যালকুলেশন করতে পারবা। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো তো। স্যার এবার কবে অ্যাকাউন্টিং ক্লাস হবে আবার, মাশরুফা ইসলাম। তোমাদের হচ্ছে আমরা হচ্ছে যে রুটিনটা আছে রুটিনটা অবভিয়াসলি নিয়ে নিবা, পেজ থেকে চাইলে তোমাদেরকে দিবে। আর পাশাপাশি আমরা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস ফিক্সড একটা ডে করে দিব, হয়তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার, বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমাদের রেগুলারলি অ্যাকাউন্টিং ক্লাস হবে। এটা এক্স্যাক্টলি এখনও ফিক্সড না, তবে আমরা রুটিনটা পাবলিশ করে তোমাদেরকে জানাই দিব। ওকে, পাবলিশ করে আমরা জানাই দিব।
ভাইয়া সরলরৈখিকটাও দেখান। আলবি বলতেছে অবভিয়াসলি রে ভাই, সরলরৈখিকটা তো আরো সহজ, এটা একটু কঠিন, এটা তো শিখেলাম। সরলরৈখিকটা আসুক, একটা ম্যাথ ক্যালকুলেশন করে দেবো, ঠিক আছে, সমস্যা নাই। ক্যাপ আর একটু রেসপন্স করো না সবাই, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দেই, মেনশন শেয়ার কিন্তু দাও না কমার্সের স্টুডেন্টরা। এত বেশি কিটমি করলে হবে? দেখো কত টাকার হিসাব করতেছে আমরা এখানে, তো আমরা কত 2 লাখ টাকা থেকে অবচয় বের করে ফেললাম, কত টাকার হিসাব করলাম, 1,35,000 টাকা আমার বই মূল্য থাকতেছে। ওকে, তো দেখো এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা কি করি? কিপটামি করি, তাই না? তো তোমরা একটু আমাকে একটু বলো তো, একটু এখানে যারা আছে আমরা একটু কথা বলি, কারণ শুধুমাত্র পড়ালেই হবে না, বিকজ তোমাদেরকে পড়ার থেকে গাইডলাইনটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা এখানে কে কে আসো যে আমরা আমাদের কনফিডেন্স আছে, মানে 100% কনফিডেন্স আছে বা টার্গেট আছে এখন থেকে যে আমি এ প্লাস পাবো, বা আমি 90 মার্ক পাবো, বা আমি গোল্ডেন এ প্লাস পাবো, আমি একটু দেখতে চাই। জাস্ট হচ্ছে কাউকে হতাশ করতেছি না, যার বেসিক একদম দুর্বল সেও যদি চাও এখন থেকে টার্গেট করো। অ্যাটলিস্ট তুমি যদি চাও যে আমি এ প্লাস পাবো, এ টার্গেট করে পড়ো, এ প্লাস না আসুক এ গ্রেড কিন্তু আসবে। এখন তুমি যদি চাও না আমি 10 পাস করতে পারলে হয়, তাহলে কিন্তু ফেল আসারও পসিবিলিটি আছে। সো একটু দেখতে চাই, আমি তোমাদেরকে একটু দেখতে চাই, এবং তোমাদের হচ্ছে উৎসাহের উপরে ডিপেন্ড করে আমরা কি করব, তোমাদেরকে ওইভাবে গাইড করব, ঠিক আছে? আর এখানে দেখতে চাই যে ওই টাইপের স্টুডেন্ট কতগুলো আছে যাদের টার্গেট হচ্ছে এ প্লাস আছে। আলবি ইনশাল্লাহ ঠিক আছে, তো যে সময়টুকু আছে অবভিয়াসলি তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, এবং এই অনুসারে শুধুমাত্র অ্যাকাউন্টিং না, অবশ্যই কি বাংলা আছে, ইংরেজি আছে, আইসিটি আছে, প্রত্যেকটা সাবজেক্টই কি তোমার অবশ্যই এতদিন যা পড়ছো এই পড়াটাকে গুছিয়ে নিতে হবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আর বাকি যারা আছে এরা কি পাবো না? সাহস নাই? সাহস না থাকলে হবে না, ভিতরে কনফিডেন্স থাকতে হবে। সেলফ কনফিডেন্স হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি বিশ্বাস করো যে আমি এ প্লাস পাবো, তাহলে অবভিয়াসলি পাবে। বাট যদি হচ্ছে ভিতরে যদি এই কনফিডেন্সটা না থাকে, তাহলে পাবে না ভাই। মাসরুফা ইসলাম ইনশাল্লাহ, তারপর হচ্ছে জান্নাতুল নূর, এরা আনসার করে দিয়েছে। এরা খালি পড়বে, এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে দেখবা এরা খালি পড়বে, বাট এরা নিয়মও জানো না। পরীক্ষার হলে গিয়ে দেখবা যে কোশ্চেনে ভুল আছে, সে কি করবে? ভুলটাই রেখে ভুল জায়গায় রেখে চলে আসবে, আর তার ভিতরে একটা ওরকম কনসাস থাকবে না। তো এই জন্য অবশ্যই কিছু কথা শুনবা মাঝে মাঝে, এটা ইম্পর্টেন্ট। পড়াশোনা তো করতেই হবে, তো এলোমেলোভাবে পড়াশোনা করলে ওটার আউটপুটটা আসবে না, অবশ্যই গুছিয়ে করতে হবে পড়াশোনাটা, ঠিক আছে? তো দেখো আমরা পড়াশোনা আবার ব্যাক করলাম, যে অবচয় নির্ধারণকালে কোন পদ্ধতিতে প্রথম বছরের অবচয় সবচেয়ে বেশি হয়। তার মানে প্রথম বছরের অবচয় সবচেয়ে বেশি দেখানো হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, আমরা সবাই জানি। কারণ দেখো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম বছরের অবচয়ের পরিমাণ কি থাকে? সবচেয়ে বেশি থাকে। সবচেয়ে কি থাকে? সবচেয়ে বেশি থাকে। মনে করো প্রথম বছর যদি 20,000 টাকা হয়, এটা আস্তে আস্তে কি করে? কমে যায়, ঠিক আছে? এটা আস্তে আস্তে কি করে বলো তো? কমে যায়। ওকে, এটা আস্তে আস্তে এভাবে কমে যায়। তার মানে ক্রমহ্রাসমান মানে কি? ক্রমাকারে অবচয়ের পরিমাণ কমে। আর যদি সরল রৈখিকটা দেখো, এই সরল রৈখিক মেথড পদ্ধতিতে প্রতি বছর অবচয় কি থাকে? সমান থাকে। ওকে, সমান থাকে। মনে করো প্রথম বছর যদি 5,000 হয়, পরের বছর 5,000, পরের বছর 5,000, পরের বছর কি 5,000, এভাবে প্রতি বছর কি থাকবে? সমান থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে সরল রৈখিক মেথড। ওকে, তো বুঝতে পারছি আশা করি সবাই। ওকে, সো তারপরে আসো ভাড়া প্রাপ্তি। এখন দেখো এখানে আছে ভাড়া প্রাপ্তি। তো ভাড়া প্রাপ্তি কি বলো তো? ভাড়া প্রাপ্তি একটা ক্রেডিট, টাকা 100 টাকা রেওয়া মিলে ডেবিট পাশে বসানো হয়েছে। এই ক্ষেত্রে রেওয়া মিলের যোগফল কি হবে? দেখো ভাড়া প্রাপ্তি ক্রেডিট, বাট বসাই ফেলছে ডেবিট পাশে। তার মানে ভাড়া প্রাপ্তি এটা বসাই ফেলছে ডেবিট পাশে, তার মানে ভুল করছে না। ডেবিট পাশে তো আগে 100 ছিল, আবার 100 লিখছে, তার মানে ডেবিট পাশে কি 200 টাকা বেশি দেখানো হয়েছে। তোমরা জানো রেওয়া মিলে যদি ভুল করে এক পাশে টাকা আরেক পাশে লিখে ফেলে, তাহলে ডিফারেন্স কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। তার মানে ডেবিট পাশে 200 টাকা বেশি দেখানো হবে, যেহেতু হচ্ছে ক্রেডিটটা ডেবিটে লিখে ফেলছে, তার মানে বেশি দেখানো হয়েছে, ঠিক আছে? ক ওকে, তারপর আসো নিচের কোনটি হিসাব চক্রের আবশ্যকীয় ধাপ নয়। তার মানে তোমার নিচের কোনটা হিসাব চক্রের একদম আবশ্যকীয় ধাপ নয়, অর্থাৎ বলতে গেলে যদি ইনডিরেক্টলি বলে তাহলে নিচের কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। এটা ইনডিরেক্টলি বলছে, এটা ডিরেক্টলি বললে বলতে যে ঐচ্ছিক ধাপ বা অতিরিক্ত ধাপ। আমরা প্রত্যেকে জানি যে কার্যপত্রটা হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। যদি কার্যপত্র পরীক্ষার হলে না থাকে দেখো অপশনে, তাহলে দিবে কি বলতো? বিপরীত দাখিলা। কারণ বিপরীত দাখিলাটাও কি তোমার একটা ঐচ্ছিক ধাপ। ক্লিয়ার? বিপরীত দাখিলাটাও হচ্ছে তোমার হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। ওকে, বুঝতে পারছি।
সুমাইয়া কবির মাইশা 14 নম্বর সি নাম্বার আনসার করছি, থ্যাংক ইউ সো মাচ। লিমন আনসার করছি, জান্নাতুল নূর আনসার করছি, নিয়মিতমুখ আলবি আনসার করছি, তারপর সে মিম জান্নাত এবং আছে মাশরুফা ইসলাম আনসার করছি গ নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত নূর আনসার করছি সি নাম্বার, অল আর কারেক্ট অ্যান্ড গ্রেট। বুঝতে পারছি তো সবাই যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে কার্যপত্র, আর কার্যপত্র যদি না থাকে তাহলে দিবা হচ্ছে কি বলতো বিপরীত দাখিলা, কারণ দুইটাই আমার হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। তোমরা একটু সবাই একটু রেসপন্স করো তো, সবাই একটু আমরা টাইমলাইনে লাইভটিকে শেয়ার করে দেই এবং অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে কি করব মেনশন করে দেই। আলবি স্পেসিফিক টপিকে প্রবলেম থাকলে প্রবলেম নয়, আমরা সলভ করে দিব। আমরা একটু সবাই মেনশন দেই, হ্যাঁ সবাই একটু মেনশন দেই দ্রুত, সবাই একটু মেনশন দেই দ্রুত। দেখো আমি মাত্র শুরু করছি, 14 নম্বরটা আসছি, রেসপন্স বেশি পেলে অনেকক্ষণ কন্টিনিউ করবো ক্লাস। ইভেন তোমাদের শেষ সময়ে এই যেই কোশ্চেনগুলো সলভ করতেছি এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? সো আমরা তোমাদের রেসপন্স অনেক কম পাচ্ছি, এটা প্রত্যেকটা ক্লাসেই, যেটা আশানুরূপ না, আমরা যে পরিমাণ আশা করি। সবাই একটু যারা যারা ক্লাস করতেছি মেনশন দেই। হাবিবা জাফরিন হচ্ছে নিশিদ ইসলামকে মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছে একটু দ্রুত দেই, আমরা আবারও পড়ায় চলে যাব, সময় নষ্ট করব না। এবং যেহেতু হচ্ছে কনসেপ্টগুলো অনেক ভালো করে ক্লিয়ার করলাম, এবার আমি একটু দ্রুত যেতে পারবো আশা করি, ঠিক আছে? তো হচ্ছে সবাই সবাই নিশিদ ইসলামকে মেনশন দিয়েছে, সাথে সাথে চলে আসছে, দেখছো? হাবিবা জাফরিন হচ্ছে মেনশন দিয়েছে, চলে আসছে। বাকি যারা আছে এরা কি দিব না? হানিয়া মির্জা দিছি, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা, আল্লাহ টাকা লাগতেছে না, তাই না? মেনশন দিতে তো টাকা লাগতেছে না। ইভেন যদি ক্লাসটা তোমার টাইম লাইনে থাকে তাহলে কি অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, এমন ব্যাপারটা। কমার্সের স্টুডেন্ট, ওকে, তার মানে এটা আমরা শিখে ফেললাম যে হিসাব চক্রের আবশ্যিক ধাপ নয়, অর্থাৎ তোমার ডিরেক্টলি যদি বলতো যে ঐচ্ছিক ধাপ বা অতিরিক্ত ধাপ হচ্ছে কার্যপত্র অথবা বিপরীত দাখিলা, যদি অপশনে কার্যপত্র না থাকে তাহলে অবভিয়াসলি বিপরীত দাখিলা কি আনসার করবা। ওকে, এখন দেখো 15 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। এখানে আছে যে কার্যপত্রে স্পেশালি নির্ণয় করা হয় না নিচের কোনটি? আমরা জানি কার্যপত্রে আমরা আর্থিক বিবরণীতে এই দুইটা দেখাই এবং নিট লাভটা কোথায় দেখাই বলো তো? আয় বিবরণীতে দেখাই, এটা আমরা আয় বিবরণীতে দেখাই। বাট আমরা কার্যপত্রে কিন্তু মোট লাভ কখনোই দেখাই না, ঠিক আছে? তো বলছে দেখানো হয় না কোনটা? দেখানো হয় না কোনটা? মোট লাভটা। তো যদি হচ্ছে কোশ্চেনে দেখো নয় অথবা না আছে, এটা একটু ভালো করে খেয়াল করবে, এটার জন্য কি আনসার ভুল হয়ে যায়। তার মানে না কোনটা, তাহলে কি হবে? মোট লাভ, কারণ মোট লাভ কার্যপত্রে দেখানো হয় না। মোট লাভটা কি কার্যপত্রে দেখানো হয় না, ঠিক আছে? সবাই বুঝতে পারছি তো? মোট লাভটা কার্যপত্রে দেখানো হয় না। আমরা জানি যে কার্যপত্রে দেখানো হয় শুরুতেই রেওয়া মিল, তারপরে সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং সংগৃহীত আয় বিবরণী, এই প্রত্যেকটা এলিমেন্টস আমরা কি কার্যপত্রে দেখাই। বুঝতে পারছি? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, তারপর আমরা চলে যাব আরেকটা কোশ্চেনে, যে অনুপার্জিত আয় কোন হিসাব? অ্যাকচুয়ালি এটা তোমার কোন হিসাব? এই অনুপার্জিত আয়, এই অনুপার্জিত আয়ের আরেকটা নাম হচ্ছে অগ্রিম আয়। এখন ভালো করে খেয়াল করো, তুমি কারো কাছ থেকে কাউকে সেবা প্রদান না করে, কাউকে সেবা না দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে আসছো, ঠিক আছে? তার মানে সেবা না দিয়ে টাকা নিয়ে আসছো। মনে করো এখানে পাওয়ারফুল একজন, আমরা কি করতে পারি, অ্যাক্টরের এক্সাম্পল দিতে পারি, মনে করো শাহরুখ খান, ঠিক আছে? মানে সে কি মেগা স্টার বা সুপার স্টার বলতে পারো। তার মানে সে যদি কোনো মুভিতে চুক্তিবদ্ধ হয়, অবভিয়াসলি সে কি করবে? অ্যাডভান্স টাকা নিয়ে আসবে, বিকজ তার ডিমান্ডটা কিন্তু সেই পরিমাণে, ঠিক আছে? তো সে যেহেতু অ্যাডভান্স টাকা নিয়ে আসলো, অগ্রিম টাকা নিয়ে আসলো, সে যেহেতু এখন পর্যন্ত কোনো সেবা দেয় নাই বা কাজ করে নাই, তার মানে কি সে দায়বদ্ধ কার প্রতি? ডিরেক্টরের কাছে, যে তাকে যেহেতু চুক্তিবদ্ধ হয়েছে ছবিতে এবং সে অগ্রিম টাকা নিয়ে আসছে, অবভিয়াসলি সে কি করতে হবে? তাকে টাকা কি করতে হবে বলো তো? মুভিতে কাজ করে দিতে হবে। তার মানে সে কি দায়বদ্ধ না ডিরেক্টরের কাছে? অবভিয়াসলি দায়বদ্ধ। এই জন্য আমরা বলতে পারি যে অনুপার্জিত আয়, অগ্রিম আয় বা অনর্জিত আয়, এটা হচ্ছে কি একটা দায়। খুবই ইম্পর্টেন্ট, খুব সহজ একটা কোয়েশ্চেন, প্রিভিয়াস এর অনেক বোর্ডে এই কোয়েশ্চেনটা আসছে, বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, তারপর আসো যে পাওনাদারকে পরিশোধ হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। তো এটা আমরা এখন দেখব যে পাওনাদারকে যদি পরিশোধ করো, অ্যাকচুয়ালি পাওনাদারকে টাকা পরিশোধ করলে
পাওনাদার কমে যাবে আমাদের, পাওনাদার হিসাব কি হবে, পাওনাদার হিসাব কমে যাবে। তো দেখো পাওনাদার কমলে কি ডেবিট, এবং যেহেতু পাওনাদারকে পরিশোধ করছো তার মানে কি নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব কি ক্রেডিট। তার মানে এখানে আমার কি হচ্ছে বলো তো, পাওনাদার এটা একটা দায় আর নগদ এটা কি একটা সম্পদ। তার মানে দায় এবং সম্পদ দুইটাই কি করলো আমার হ্রাস পাইলো, সম্পদ এবং দায় দুইটাই কি আমাদের হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, সম্পদ এবং দায় দুইটাই কি আমাদের হ্রাস পেয়ে গেছে, বুঝতে পারছি তো। ওকে, তারপরে দেখো আমরা বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো, কোন হিসাবটি ডেবিট করবা। এখন দেখো একটা আসবাবপত্র তুমি ক্রয় করছো বিক্রয়ের উদ্দেশ্যে, আসবাবপত্র ক্রয় করছো কোন উদ্দেশ্যে বলো তো, আসবাবপত্র ক্রয় করছো বিক্রয়ের উদ্দেশ্যে। এখন এই আসবাবপত্র কিন্তু তোমার প্রতিষ্ঠানের একটা স্থায়ী সম্পদ না, কারণ তোমার উদ্দেশ্য হচ্ছে কি আসবাবপত্র বিক্রি করে দিবা। ঠিক আছে, আসবাবপত্র কি করবা, বিক্রি করে দিবা। তার মানে তোমার উদ্দেশ্য কি বলো তো, আসবাবপত্র বিক্রি করে দিবা। তার মানে এটা তোমার কাছে একটা প্রোডাক্ট, কারণ তুমি প্রতিষ্ঠানে এটা ব্যবহার করতেছো না দীর্ঘকালীন সময়ের জন্য, এটা তুমি কি করবা, বিক্রি করে দিবা। তার মানে এই আসবাবপত্রটা হচ্ছে তোমার কাছে একটা প্রোডাক্ট যেহেতু, তার মানে তুমি কি লিখবা, কোন হিসাব ডেবিট করবা, ক্রয় হিসাব নামে ডেবিট করবা। এখানে কিন্তু আসবাবপত্র হিসাব লিখবা না, কারণ তোমার যদি প্রতিষ্ঠানটা আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, অথবা কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, মেশিন ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের কাছে এই স্থায়ী সম্পদগুলো একটা পণ্য, এই পণ্যগুলো তুমি কি করবা, বিক্রি করে দিবা। দ্যাটস ইট, এইটুকুই। ঠিক আছে, তার মানে সে কি করবে, এই প্রদায় হিসাবে লিখবে। আমরা খুব তাড়াতাড়ি শেষ করব, বিকজ খুব রেসপন্স কম পাচ্ছি। দেখো 22 নম্বরটা, 3 ঘর নগদান বইয়ে যে নির্ণয় করা হয়, তো 3 ঘর নগদান বই পদ্ধতিতে আমরা দেখছি, প্রথমে শুরুতে একটা আলোচনা করছি যে নগদ কলম আসবে, ব্যাংক কলম আসবে এবং বাট্টা কলম আসবে। 3 ঘর পদ্ধতিতে তিনটাই আসে, 1 ঘর পদ্ধতিতে শুধুমাত্র নগদ আসে, 2 ঘর পদ্ধতিতে কি আসে, ব্যাংক আসে, এবং 3 ঘর পদ্ধতিতে তিনটাই আসে। ক্লিয়ার, এই তিনটাই আসে এখানে। ওকে, বুঝতে পারছি। ওকে, তাহলে কি ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। পরেটা দেখো, সঠিক হিসাব সমীকরণ কোনটি। তার মানে আমাকে জানতে হবে অ্যাকচুয়ালি সঠিক হিসাব সমীকরণ কোনটি। তা আমরা বেসিক হিসাব সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ও ই আমরা প্রত্যেকে জানি, এ ইকুয়াল এল প্লাস পি হতে পারে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, এ ইকুয়াল এল প্লাস এসি হতে পারে এটা কোম্পানি ব্যবসার ক্ষেত্রে, এ ইকুয়াল শুধুমাত্র ও ই হতে পারে, এ ইকুয়াল শুধুমাত্র এল হতে পারে, এ মাইনাস এল ইকুয়াল ও ই হতে পারে, তারপর এ মাইনাস ওই সমান সমান এল হতে পারে। তার মানে প্রত্যেকটা সমীকরণকে এখানে কারেক্ট। ঠিক আছে, একসাথে লিখে দিলাম, অবভিয়াসলি একটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলেই হবে। বুঝতে পারছি, তাহলেই হবে। ওকে, ওকে, তার মানে এটা হচ্ছে বেসিক হিসাব সমীকরণ যে এ ইকুয়াল এল প্লাস ওই এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে, এ ইকুয়াল এল প্লাস পি এটা হচ্ছে পার্টনারশিপ ব্যবসা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, এ ইকুয়াল এল প্লাস এসি এটা হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে, এ ইকুয়াল শুধুমাত্র ওই হতে পারে কখন বলো তো, যখন কোম্পানি তার ব্যবসা শুরু করবে সম্পূর্ণ নিজের টাকা নিয়ে, সে কোনো ব্যাংক ঋণ অথবা লোন নিবে না, তখন কি এ ইকুয়াল ওই হতে পারে। আবার মনে করো প্রতিষ্ঠানের নিজের কোনো টাকা পয়সা নাই মালিকের, সে সম্পূর্ণ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে শুরু করছে, তখন এ ইকুয়াল এল হতে পারে। আবার এই যে দেখো ওইটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, ওইটা যদি এই পাশে নিয়ে আসো এলটা মাইনাস হয়ে যায়। তার মানে কি প্রত্যেকের সমীকরণে কারেক্ট। এই ওইর উপাদান হচ্ছে 4টা, সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি। তার মানে এই পুরোটা হচ্ছে কি তোমার হিসাব সমীকরণের বর্ধিত রূপ। ঠিক আছে, এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তার মানে একটা স্ক্রিনশট দিলে অবভিয়াসলি এখানে এ টু জেড তুমি বুঝতে পারবা, এবং ইনশাল্লাহ এখান থেকে যদি ম্যাথও আসে এবং এই সমীকরণ থেকে কোশ্চেন আসে, যেভাবে আসুক না কেন ইনশাল্লাহ তুমি কনফিডেন্টলি কি করতে পারবা, আনসার করতে পারবে হোপফুলি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো, এ টু জেড। এটা হচ্ছে তোমার হিসাব সমীকরণের বর্ধিত রূপটা। ওকে, এটা হচ্ছে হিসাব সমীকরণের কি রূপ, বর্ধিত রূপ। বর্ধিত রূপ মানে হচ্ছে কি ক্যাপিটাল, আর হচ্ছে রেভিনিউ মানে আয় মাইনাস ই মাইনাস ডি, তার মানে এক্সপেন্স এবং ড্রয়িংস, এই দুইটা কি করবো, মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়ে দিব। বুঝতে পারছি তো। ওকে, 24 নাম্বারটা দেখো, এখানে বলছে অ্যাকচুয়ালি
যে ব্যাংক জমাতিরিক্তের উত্তোলন বলতে কি বোঝায়। তার মানে আমরা জানি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বলতে বোঝাচ্ছে ব্যাংক বিবরণীর কি ব্যালেন্স বলতো, ডেবিট ব্যালেন্স, এবং নগদান বইয়ের কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। তার মানে গ নম্বরটা কি কারেক্ট আনসার। এবং ব্যাংক সমানবিবরণীর ম্যাথ কিন্তু আমরা একদম সুন্দর করে ক্যালকুলেশন করছি। অবশ্যই তোমার কি করতে হবে, ওইখান থেকে ম্যাথগুলো দেখবা, ওই ক্যালকুলেশনটা, তাহলে ইনশাল্লাহ দেখবা ব্যাংক সমানবিবরণীর ম্যাথে তোমার কোনো প্রবলেম হচ্ছে না এবং খুবই কনফিডেন্টলি কি করতে পারবা, আনসার করতে পারবা ইনশাল্লাহ। বুঝতে পারছি? তাহলে আমরা ব্যাংক সমানবিবরণীতে ভালো করতে পারবো। 25 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করতে যাচ্ছি যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি। তার মানে আমাকে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, অতিরিক্ত ধাপ এটা বের করতে হবে। এটা হচ্ছে কার্যপত্র, এটা হচ্ছে কার্যপত্র। একটু আগে দেখছি একটু ডিফারেন্স ছিল সেখানে, তাই না? সেখানে ডিরেক্টলি বলে নাই যে কোনটা ঐচ্ছিক ধাপ, সেখানে ডিরেক্টলি বলে নাই যে কোনটা ঐচ্ছিক ধাপ, বাট বলে দিছি সুন্দর করে ইনডিরেক্টলি। বুঝতে পারছো? ওকে, তার মানে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে কার্যপত্র বা বিপরীত দাখিলা। ওকে, তারপর আসো এনএসএফ মানে কি। এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। এই এনএসএফ চেকটা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ নট সাফিসিয়েন্ট ফান্ড। এটা দ্বারা বোঝাচ্ছে যে হিসাবদারের হিসাবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকা। দেখো না, ফোনে যখন কথা বলো তখন কি বলে যে আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। ঠিক সেমভাবেই ব্যাংকে তোমার যে পরিমাণ টাকা আসে তার থেকে বেশি টাকা যদি তুমি উত্তোলন করতে চাও, তাহলে ব্যাংক কি বলবে যে এনএসএফ, অর্থাৎ আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। এখানে কাজ কি করছে ব্যাংক, কি করছে বলতো, তার ব্যাংক বই বা পাস বই থেকে টাকা বিয়োগ করছে। তার মানে কাজ করে নাই কে, নগদান বই। তার মানে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃতি থেকে বিয়োগ দিতে হবে। খ নম্বরটা কি কারেক্ট আনসার। বুঝতে পারছো? খ নম্বরটা কি তাহলে কারেক্ট আনসার। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? তারপর আসো যে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে এখন, যে প্রতিষ্ঠানে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত। তো দেখো, বিলম্বিত বিজ্ঞাপন যদি আমি বের করতে যাই, শুরুতেই আমার বিজ্ঞাপন খরচ কত, 30,000 টাকা। ওকে, এখন দেখো 20,000 টাকার আবার পণ্য বিনামূল্যে বিতরণ করছে, এটাও কি একটা বিজ্ঞাপন। তার মানে 20,000 টাকা, টোটাল কত হলো 50, টোটাল কত হলো 50,000 টাকা। এখন বলছে মোট বিজ্ঞাপন খরচের 3/4 অংশ, অর্থাৎ 3/4 অংশ কি বিলম্বিত বিজ্ঞাপন করা হলে বিলম্বিত বিজ্ঞাপন। তার মানে এখানে টোটাল আছে 4 ভাগ, 3 ভাগ কি বিলম্বিত। তার মানে এটাকে ভাগ করো, ভাগ করলে পেয়ে যাবা 37,500 মেবি তোমার হবে বিলম্বিত বিজ্ঞাপন। ঠিক আছে, 4/48 আর ওখানে হচ্ছে আমার 37,500 টাকা। ওকে, তার মানে এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ। তারপরে দেখো নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমরা জানি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে তোমার গিয়া বিজ্ঞাপনটা। আর এটা কি আমি একটু বুঝাবো তোমাদেরকে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে এক প্রকারের মুনাফা জাতীয় ব্যয়, বাট এই ব্যয়টা একাধিক বছরে গিয়ে বলবৎ থাকবে। এই ব্যয়টার মেয়াদকাল একাধিক বছরে গিয়ে বলবৎ থাকবে বা একাধিক বছরে গিয়ে পরিশোধিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তার মানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এক প্রকার মুনাফা জাতীয় ব্যয়, বাট এই ব্যয়টা মূল্য পরিশোধ হবে একাধিক বছরে গিয়ে মূল্য পরিশোধ হবে, বা এই ব্যয়টা তোমার একাধিক বছরে গিয়ে এটার আয়ুষ্কাল বা মেয়াদকালটা বলবৎ থাকে। আর এটাই হচ্ছে কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ক্লিয়ার? তারপরে দেখো অবচয় কি, অবচয়টা কি এটা আমরা জানবো। যে অবচয় আমরা সবাই জানি যে অবচয় হচ্ছে ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া। ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া কি, ব্যয় বন্টন প্রক্রিয়া। ঠিক আছে, অবচয় হচ্ছে ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া। বুঝতে পারছো? এখন দেখো এটা হচ্ছে ক্রয় মূল্য, অর্জন মূল্য বা হচ্ছে ব্যবহার মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া। অথবা আমরা বলতে পারি অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি অথবা মূল্য হ্রাস। স্থায়ী সম্পদ ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি অথবা মূল্য হ্রাস, এটা হচ্ছে অবচয়। ঠিক আছে, তার মানে কি ব্যয় বন্টন প্রক্রিয়া, স্থায়ী সম্পদের বন্টন প্রক্রিয়া, একাধিক কারণে যেটা কিন্তু দায় বন্টন প্রক্রিয়াটা হবে না। ক্লিয়ার? এটা কি হবে না? সবাই ক্লিয়ার? ওকে,
তারপরে দেখো 30 নাম্বারটা, যে কোনটি প্রত্যক্ষ খরচ। খুব ইজিলি তোমরা এটা ধরতে পারবা যে আমরা সবাই জানি যে প্রত্যক্ষ মানে কি সরাসরি, অর্থাৎ যে খরচটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, অর্থাৎ যে খরচটা উৎপাদনের সাথে অর্থাৎ প্রোডাকশনের সাথে যে খরচটা সরাসরি কি জড়িত, প্রোডাকশনের সাথে যে খরচটা সরাসরি জড়িত সেটা হচ্ছে কি প্রত্যক্ষ খরচ। মনে করি এখানে ভাড়া খরচ, মজুরি খরচ, তারপরে কি কমিশন খরচ, বিজ্ঞাপন খরচ। তো তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে মজুরি খরচ যেটা প্রোডাকশনের সাথে সরাসরি কি রিলেটেড, কারণ যখন তুমি পণ্য উৎপাদন করতে যাবে সেখানে কিন্তু লেবার যারা আছে তাদেরকে সরাসরি মজুরি দেওয়া লাগবে। তার মানে প্রত্যক্ষ খরচ হচ্ছে কি মজুরিটা। বুঝতে পারছো সবাই? ওকে, তার মানে উৎপাদন খরচ হচ্ছে প্রত্যক্ষ খরচ হচ্ছে মজুরি। এখান থেকে দেখো কোশ্চেন আসতে পারে তোমাদের যে মুখ্য ব্যয় কি, এই কোশ্চেনটা আসতে পারে যে মুখ্য ব্যয় কি। তো তোমরা জানো যে মুখ্য ব্যয়টা হচ্ছে মেইনলি এই যে ব্যবহৃত যে কাঁচামালটা পাবে, ব্যবহৃত কাঁচামালের সাথে তুমি কি করবা, প্রত্যক্ষ ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ ব্যয়টা যোগ করবা। প্রত্যক্ষ ব্যয়টা যোগ করে দিলে পাবে কি বলো তো, মুখ্য ব্যয় পেয়ে যাবে তোমরা, মুখ্য ব্যয়। ক্লিয়ার? এই মুখ্য ব্যয়ের সাথে যখন এই কারখানা উপরিব্যয় যোগ করে দিবা, কি বলো তো, কারখানা উপরিব্যয় উৎপাদন ব্যয়, কারখানা উপরিব্যয় অথবা উৎপাদন ব্যয়, কারখানা উপরিব্যয় অথবা উৎপাদন ব্যয় যোগ করবা, তখন যেটা পাবে সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। ক্লিয়ার? বা এটার নাম, আরেকটা নাম হচ্ছে কারখানা ব্যয়। দ্যাটস ইট। তাহলে আমরা আজকে কি করলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোর্ড কোশ্চেন সলভ করলাম এবং খুবই ব্যাখ্যা বিশ্লেষণ করে সলভ করছি। ইভেন তোমাদের জন্য এই কোশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্স। তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো অবশ্যই ইনশাল্লাহ এমসিকিউতে 30-এর মধ্যে 30 পাওয়া অসম্ভব কিছু না, অ্যাটলিস্ট 30-এর মধ্যে 28 বা 27 তো আসবেই। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং অনেক বেশি শুভকামনা সবার জন্য, যাতে তোমরা এই শেষ সময়ে, শেষ 1 মাস সুন্দরভাবে সুস্থ থেকে ভালো একটা প্রিপারেশন নিয়ে, গুছানো মজবুত একটা প্রিপারেশন নিয়ে গিয়ে তুমি তোমার যে টার্গেট A+ এটা তোমরা পূরণ করতে পারো। পাশাপাশি এখন থেকেই কিছুটা হলো চিন্তা ভাবনা করতে হবে তোমাদের কিসের জন্য বলো তো, অ্যাডমিশন টেস্টের জন্য, যে আমরা হোপফুলি আমাদের একাডেমিক অর্থাৎ এইচএসসি দেওয়ার পর আমাদের পরবর্তী স্টেজে আমাদের কোন ধরনের প্রিপারেশন নেওয়া লাগবে, কি করা লাগবে এবং কিভাবে কোন সাবজেক্টের পরীক্ষা, এই বিষয়গুলো জানা লাগবে। তা আমরা যেভাবে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি, আশা করি এই ক্লাসগুলো রেগুলারলি করলে ইনশাল্লাহ তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্টিং এইচএসসিতে তো ভালো করবেই ভাইয়া, পাশাপাশি অ্যাডমিশন টেস্টে গিয়ে তোমার অ্যাকাউন্টিং নিয়ে কোনো সাফার করা লাগবে না হোপফুলি। ঠিক আছে? এবং আমি চাইবো তোমাদেরকে অবশ্যই আমরা যদি একটু বেশি রেসপন্স করি, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যেই ফ্রেন্ডটা তোমরা এই যে আজকে যারা একদম মন থেকে ক্লাস করছো শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি অনেক কিছু শিখতে পারছো। যদি অ্যাকাউন্টিংটা আরেকটু আস্তে শিখাই এটা তোমাদের জন্য বেটার। ঠিক আছে? বাট আমাদের ধৈর্য নাই, ধৈর্য যদি না থাকে তাহলে আমরা তেমন একটা ভালো একটা আউটপুট আমাদের আসবে না। ধৈর্য নিয়ে শিখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেমন আজকে জান্নাতুল নূর, অনন্ত, তারপরে হচ্ছে আলবি বস রুটিন দেন সেকেন্ড পেপার জন্য। আচ্ছা ঠিক আছে, অবভিয়াসলি দিব ভাইয়া, সমস্যা নাই। কে হানিয়া মির্জা আছে, লিমন আছে, জান্নাতুল নূর, এরা হচ্ছে একদম রেগুলারলি ক্লাস করে। এবং জানি না কেউ নতুন আসো আজকে, এবং আমরা অনেক পুরাতন স্টুডেন্ট যারা জানা না আজকে ক্লাসে পার্টিসিপেট করতে পারে না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। সো শেষ সময়টা ভালো করে কাজে লাগাও, নিজের তো ইন ফিউচারে ভালো কিছু করতে হবে, পাশাপাশি বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে হবে। সো তোমরা যারা হচ্ছে আমাদের টার্গেট ডিউ ব্যাচ, যে আমাদের এই বছর এই টার্গেট ডিউ ব্যাচ অর্থাৎ টার্গেট ডিউ আইসিউ ব্যাচ, এই টার্গেট ডিউ আইসিউ ব্যাচ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যাচ থেকে তোমরা জানো যে শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো সেই ধারাবাহিকতা আমাদের এই বছর কোর্স চালু হতে যাচ্ছে, এবং তোমাদের পরীক্ষা শেষ হলে আমাদের ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ। এবং যারা অ্যাডভান্স এই ব্যাচটিতে ভর্তি হবে তাদেরকে কিন্তু আমরা একাডেমিক এইচএসসির জন্য সম্পূর্ণ একটা গাইডলাইন প্রোভাইড করব, এবং ইনশাল্লাহ এই একাডেমিক পড়াশোনার সাথেই অ্যাডমিশনের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে দেখাই দিব। ঠিক আছে? তো এখানে তোমরা ভর্তি হওয়ার জন্য কল করো 01810103012 এই নাম্বারে, দ্রুত ভর্তি হয়ে যাও। ফ্রেন্ডদেরকে তো অবভিয়াসলি জানাবে, পাশাপাশি নিজেরা ভর্তি হয়ে এগিয়ে থাকতে পারো। আমরা এখানে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স প্রত্যেকটা বিষয়ের জন্য একদম বেসিক থেকে পড়াবো। এখানে এমসিকিউ এবং রিটেন দুইটাই তোমার প্রিপারেশন হয়ে যাবে 100-এ 100। আমাদের যেই সাফল্যের ধারাবাহিকতা, তোমরা তোমাদের বড় ভাই আপুদের কাছ থেকে পরামর্শ নিতে পারো, এবং অবশ্যই
তোমরা নিজেরা ডিসাইড করবা যে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলো কেমন, ঠিক আছে? সেটার উপর ডিপেন্ড করে তুমি ক্লাস দেখো যে ভাইয়ারা কেমন পড়ায়, ভাইয়াদের কাছ থেকে ভর্তি হলে আমরা কেমন আউটপুট পাবো। এখন তো অনেক বড় হয়েছে তাই না, এইচএসসি পরীক্ষা দিবা কয়েকদিন পর, 1 মাস পর, তারপরে অ্যাডমিশন টেস্ট দিয়ে ইউনিভার্সিটিতে উঠে যাবা। তার মানে কি ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার নিজের আছে। তার মানে ভাইয়াদের ক্লাস দেখো, ক্লাস দেখে ডিসাইড করে ভর্তি হয়ে যাও। কারণ অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে প্রপার একটা গাইডলাইন এবং শর্টকাট টেকনিকে তোমার অবশ্যই প্রিপারেশনটা গুছানো হতে হবে। এবং যেই ব্যক্তিটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সে কিন্তু জানে এটা, ঠিক আছে? তার মানে আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। ইভেন আমাদের এখানে যারা ক্লাস নেবে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, ঠিক আছে? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতেছে এবং তারাই তোমাদের কি ক্লাসগুলো নিবে। তো অবশ্যই তোমরা ক্লাস দেখে ডিসাইড করে দ্রুত ভর্তি হয়ে যাও এবং তোমার প্রিপারেশনটা যাতে গুছানো হয়, ইনশাল্লাহ তোমার স্বপ্ন, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে আমাদের হাত ধরে। আমরা তোমাদেরকে একদম বেসিক থেকে নিয়েই কি পড়ানোটা শুরু করব। তো দ্রুত 01810103012 এই নাম্বারে কল করো যদি ভর্তি হও এখন, তাহলে কিন্তু তোমাদের জন্য স্পেশাল 5999 টাকার কোর্স 2999 টাকা, ঠিক আছে? এই ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এটা কিন্তু সব সময়ের জন্য না, এখন কিছুদিনের জন্য, ঠিক আছে? লিমন, আলবি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ দেখা হবে কোথায়? বিজয়ে, তাই না? এবং ক্লাস রেগুলারলি করো। তোমাদের কোশ্চেন যদি থাকে 2-1টা করতে পারো, আমরা এখনই শেষ করে দিব। ওকে।